প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতি অনলাইন কোচিং এর ব্যাচ 2 বার এমসিকিউ 2026 ফাউন্ডেশন ব্যাচ সলিউশন অফ ক্লাস টেস্ট 11 অর্থাৎ দ্বিতীয় ব্যাচের কিন্তু এটা প্রথম ক্লাস টেস্ট। আর আপনারা জানেন যে আমি যে কোচিং সেন্টারটা রান করাই অনলাইনে, সেটা হচ্ছে শহীদুল ল ক্লাসেস। এই নামে আপনারা ইউটিউবে ভিডিও পান, অনেক সময় ফেসবুক পেজেও ভিডিও পান। ফেসবুক পেজে নিয়মিত ভিডিও দিই না, তবে ইউটিউবে নিয়মিত ভিডিও আসছে। আর যারা অনলাইনে ভর্তি হয়ে কোচিং করছেন তারা তো নিয়মিত সব ভিডিওর লিঙ্ক পান এবং ক্লাস টেস্টগুলো নিয়মিত হয়, ক্লাসগুলো হয়। আপনারা চেষ্টা করবেন নিয়মিত ক্লাস করার, ক্লাস টেস্টগুলো দেওয়ার। তাহলে আশা করি যে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন তারা এক চান্সে পাশ করবেন এবং একাধিকবার যারা পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছেন তারা এবারই পাশ করবেন। এবারই পাশ করতে হবে, এই মানসিকতা নিয়ে পড়াশোনা আমরা এগিয়ে নিয়ে যাব। তো পেনাল কোড আমাদের কমপ্লিট হয়ে গেছে। পেনাল কোড থেকে দুইটা পরীক্ষা হয়েছে, দুইটা পরীক্ষার 50-50 100 নম্বরের পরীক্ষা হয়। তো সেই পরীক্ষায় কে কেমন করলেন খাতা দেখছি আমি। আর লিখিত পরীক্ষার যে নোট, সেই নোটের কাজের কারণে খাতা দেখতে ডিলে হয়েছে। লিখিত পরীক্ষার নোট দিয়ে দিলে এরপর থেকে খাতা যেদিন পরীক্ষা নেব পরের দিনে আশা করি রেজাল্টও পেয়ে যাবেন। আর সলিউশনও একদিন পরে বা সেই দিন রাত্রেই দিয়ে দিব। যেহেতু পরীক্ষা আসতে আরও দেরি আছে, তাই হয়তোবা একটু আমরা রিল্যাক্স মুডে আছি। কিন্তু পরীক্ষার যখন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এবং বুঝতে পারবো আসলে এবার পরীক্ষা হবে, অন্তত 2 মাস আগে কিন্তু আমরা খুব দ্রুত গতিতে এবং খুব গুরুত্বের সাথে আগাবো। দ্য পেনাল কোড 18 and 60 আমার নোটের পার্ট 1 থেকে 7, অর্থাৎ প্রথম থেকে ধারা 1 থেকে 318 পর্যন্ত এই সিলেবাস, এই ক্লাস টেস্টের। পূর্ণ নম্বর হচ্ছে পূর্ণমান 50, সময় দিয়েছিলাম 35 মিনিট। এর মধ্যে ওই মার্কশিটে পরীক্ষা দিয়ে ছবি তুলে আমার নম্বরে পাঠাতে হয়, আপনারা পরীক্ষার নিয়মকানুন জানেন। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কর্তন করা হবে। এর অর্থ হচ্ছে যদি 4টা প্রশ্নের উত্তর ভুল করেন তাহলে প্রাপ্ত নম্বর অর্থাৎ অন্যান্য সঠিক উত্তরের জন্য যে নম্বর পেয়েছিলেন সেখান থেকে আবার নম্বর কাটা যাবে। 4টা ভুল করলে 1 নম্বর কাটা যায়। মানে যেটা ভুল করলেন সেটা তো নম্বর পেলেনই না, অন্য যেগুলো সঠিক হয়েছিল সেখান থেকে আপনার নম্বর কাটা যাবে। 1 নম্বর প্রশ্ন, পেনাল কোড এর কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে? তো এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায় আছে। এটা কোথায় পাবো? যে কোনো বইয়ের, মূল বইয়ের সূচিপত্রে আপনি দেখতে পাবেন যে অধ্যায় ভিত্তিক সূচিপত্র থাকে। আর আমার নোটে খুব সুন্দর করে দেওয়া আছে বিন্যাস 1-এ অধ্যায়, কোন অধ্যায়ে কোন কোন ধারা আছে এই বিষয়গুলো। তো 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে কিন্তু আমরা, 6ষ্ঠ অধ্যায়ের নামই হচ্ছে রাষ্ট্রবিরোধী অপরাধ, অফেন্সেস এগেনস্ট দ্য স্টেট। দলিলের সংজ্ঞা আছে কোথায় পেনাল কোডের? দলিলের সংজ্ঞা কিন্তু সাক্ষ্য আইনেও আছে, দলিলের সংজ্ঞা কিন্তু এসআর একটাও আছে। তো এখানে পেনাল কোডের দলিলের সংখ্যা কত ধারায় আছে? দলিল খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো দলিলের সংখ্যা আমাদের জানতে হবে। কত ধারায় আছে? 29 ধারায় আছে। এটা 29 ধারা থেকে প্রশ্ন। তারপরে পেনাল কোড অনুসারে নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভ ইন গুড ফেথ, তার মানে সরল বিশ্বাসে করা হয়েছে এটা ধরা হবে না। নাথিং ইজ সেড হুইচ ইজ ডান অর বিলিভড উইথাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, অর্থাৎ যদি যথার্থ, ডিউ কেয়ার মানে যথেষ্ট যত্ন এবং অ্যাটেনশন মানে সতর্কতা, যত্ন এবং সতর্কতার সাথে যদি না করা হয় তাহলে সেটাকে সরল বিশ্বাস বলা হবে না। এটা 52 ধারা থেকে প্রশ্ন। এবার বলেন 4, 5, 6, 7 এই 4টা প্রশ্নের মধ্যে কোনোটা আলোচনা করতে হবে কিনা, কোনো জায়গায় প্রবলেম আছে নাকি আপনাদের কারো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার লাইনে
আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আমার হেডফোনটা তো চেঞ্জ করছি, যার কারণে হয়তো বা একটু সমস্যা হয়েছে লেটে আসতে। আচ্ছা, স্যার, বলেন। আ- স্যার, আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে, স্যার, এই যে অতিরাষ্ট্রিক প্রযোজ্যতা বিধান আছে, অতিরাষ্ট্রিক উত্তরটা স্যার চার ধারাতে তো আমি খুঁজে পাই নাই স্যার। একটা লাইনেও কোনো অতিরাষ্ট্রিক নাই আপনার এই নোটের মধ্যে। আচ্ছা, আপনার অতিরাষ্ট্রিকটা আমি বুঝিনি আর কি। আচ্ছা, অতিরাষ্ট্রিক শব্দের অর্থ কি এটা আপনাকে বুঝতে হবে। অতিরাষ্ট্রিক মানে রাষ্ট্রের বাইরে, বিদেশ, বিদেশে অপরাধ সংক্রান্ত। রাষ্ট্রীয় মানে ন্যাশনাল। আর অতিরাষ্ট্রিকের ইংরেজি হচ্ছে উপরে লিখে নেন ইন্টারন্যাশনাল। অতিরাষ্ট্রিক মানে ইন্টারন্যাশনাল অথবা বিয়ন্ড ন্যাশনালিটি। বিয়ন্ড ন্যাশনালিটি মানে জাতীয় কোনো কিছুর বাইরে। তো দেশের বাইরে অপরাধ। অতিরাষ্ট্রিক শব্দের অর্থ দেশের বাইরে, সহজ ভাষায়। জাস্ট তো দেশের বাইরে বাইরে অপরাধ। অপরাধ সংক্রান্ত বিধান আছে কোথায়? চার ধারায়। এবার ঠিক হলো? হ্যাঁ স্যার, ঠিক আছে, এখন আচ্ছা। ক্লিয়ার। আচ্ছা, তারপরে 5 নম্বর বুঝতে পেরেছেন যে কোনটি অপরাধ নয়? সবগুলোই হ্যাঁ অপরাধ স্যার, নয়। আমরা জানি সবগুলোই যে অপরাধ। 82তে আছে কি 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ না। 83তে আছে 9 থেকে 12 বছরের অপরিণত শিশুর কাজ অপরাধ নয়। তাই 9 থেকে 12 বছরের মধ্যেই তো 10 বছর, তাই না? হুম, হুম। এবং 84তে আছে উন্মত্ত ব্যক্তির কাজও অপরাধ না। তার মানে সবগুলো সঠিক এখানে, তাই না? সবগুলো সঠিক স্যার। সেডিশন শব্দের অর্থ কি? সেডিশন শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা। 91 আছে। সরি, এটা আছে হচ্ছে 124-এর এতে আছে। এখানে ধারাটা মিস হয়ে আছে, এটা কারেকশন করে নিতে হবে। যাই হোক, এটা সহজ যে সেডিশন মানে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। তারপরে গর্ভপাত করানো অপরাধ নয়, এটা স্যার, আছে হচ্ছে 91। এটা 91, এটা সাধারণ ব্যতিক্রম। কিভাবে? মনে করেন কোনো নারীর গর্ভে বাচ্চা আছে, কোনো কারণে বাচ্চা যদি মৃত, মানে গর্ভের ভিতরে মারা যায়, মনে করেন 5 বা 6 মাস বয়স বাচ্চার, এই অবস্থায় যদি গর্ভের ভিতরে মারা যায় বা খুব জটিল অবস্থা তৈরি হয়, যে মহিলাকে বাঁচাতে ভিতরে শিশুটাকে সরাতে হবে, বের করতে হবে, তাহলে কিন্তু সেটা অপরাধ হবে না, কারণ এটা মঙ্গল করার জন্য। হ্যাঁ, তো মঙ্গল করার জন্য কোনো কিছু যদি করা হয় তাহলে সেটা কি হবে না, অপরাধ হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। গণশান্তি বিরোধী অপরাধ নয় কোনটি? গণশান্তি বিরোধী অপরাধ সংক্রান্ত বিধান আছে হচ্ছে 8ম অধ্যায়ে। আপনি বিন্যাসে যদি দেখেন 8ম অধ্যায়ের মধ্যে কি কি আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। তার মধ্যে যেমন বেআইনি সমাবেশ, এটা বেআইনি সমাবেশ করলে জনগণের কি শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয় না? তারপরে বেআইনি সমাবেশে সহিংসতা তৈরি হলে সেটা দাঙ্গা হয়ে যায়, সেটাও ক্ষতিকর জিনিস। আবার যদি মানুষ প্রকাশ্য জায়গায় মারামারি করে, ঝগড়াঝাটি করে, তাহলে সেটাও গণশান্তি বিরোধী অপরাধের মধ্যে পড়ে। কিন্তু যদি কেউ আক্রমণ করে, আক্রমণটা হচ্ছে কোনো ব্যক্তি বা ব্যক্তি বিশেষের ওপর, এক বা একাধিক ব্যক্তির উপরে আক্রমণ, তার মানে এইটা হচ্ছে 16 অধ্যায়ের বিষয়। এটা হচ্ছে অফেন্স এগেনস্ট হিউম্যান বডি, বডির বিরুদ্ধে অপরাধ। তাই এটা হবে উত্তর। বলেছে যে অপরাধ নয় কোনটি? গণশান্তি বিরোধী অপরাধ নয়। তাহলে গণশান্তি বিরোধী অপরাধ নয় হচ্ছে এখানে আক্রমণ। তাই উত্তর হয়েছে হচ্ছে ঘ। আর আমার নোটের বিন্যাস 1 যদি দেখেন তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে। সাধারণ ব্যাখ্যা বা জেনারেল এক্সপ্লেনেশন, এটা 2য় অধ্যায়ে আছে। আর সাধারণ ব্যতিক্রম আছে 4র্থ অধ্যায়। 10 নম্বর প্রশ্নে এক্স ও ওয়াই এই দুইজন মিলে কি করছে? জেডকে পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রার বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে এবং ওই চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে। কিন্তু এক্স এর প্রদত্ত বিষের মাত্রার কারণে জেড মারা যায়। তার মানে এক্স ওয়াই দুইজন মিলেই চুক্তি করলো এবং শেষ পর্যন্ত এক্স এর দেওয়া বিষেই জেড মারা গেল। এই চুক্তিতে কে ছিল? এক্সও জড়িত ছিল। যেহেতু এক্সও জড়িত ছিল, তাই তারা উভয়ই কি দোষী হবে, দায়ী হবে। হ্যাঁ, কামরুজ্জামান ভাই। স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, এই একটা বিষয় দেখলাম যে মানে এর আগেও আপনি বলেছেন, বারবার সতর্ক করে দিয়েছেন, মানে প্রশ্ন প্রশ্ন খুব ধীরে সুস্থে ভালোভাবে না পড়লে তো খুব মুশকিল স্যার। হ্যাঁ, মুশকিলই এই তো। যে
এই যে 9 নম্বর যে প্রশ্নটা স্যার, এটা কিন্তু আমাদের খুবই কমন এবং সহজ প্রশ্ন, কিন্তু এই যে সাধারণ শব্দটাই বিশাল মানে গোলমেলে যদি তাড়াহুড়া করে পড়ি, যে এই যে সাধারণ শুধু ব্যাখ্যা সাধারণ সাধারণ না, ব্যতিক্রম। সাধারণ না শুধু, তারপরে এখানে আবার বয় জফলাও আছে ব্যতিক্রমের, তাই না? জি 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 দিয়ে এবার স্যার আমি তো স্যার এটা কিন্তু স্যার চতুর্থ অধ্যায় দিয়েছি, আমি কিন্তু আ- ভুল করেছি স্যার এটা। আবার এখানে আমি ক এ চতুর্থ অধ্যায় রেখেছি, যেন ফাঁদে পড়েন আপনারা। জি, আর সে ফাঁদে পড়েই গেছে স্যার। আর এই ফাঁদে জন্য মানে পড়লে, খুবই। ফাঁদের পড়লে যে শিক্ষাটা পাবেন সেইটা আর ভুলবেন না। জি 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 স্যার। ঠিক আছে, এই কারণে এই- খুবই ভেবেচিন্তে টেকনিক্যালি এই প্রশ্নগুলো করা, যেন এই এটা প্রশ্নগুলো ইজি আসলে প্রশ্ন স্যার, এটা আমি ভুল অ্যান্সার দিয়েছি স্যার। না, অনেক সময় জানা জিনিস ভুল হবে, জানা জিনিস ভুল হলেই ফেল হয় আপনার, জানা জিনিস ভুল হলেই ফেল হয়, কিন্তু যেটা অজানা জিনিস সেটা ভুল হয় না, কারণ অজানা জিনিস তো আপনি উত্তরই করবেন না, এড়িয়ে যাবেন, তাই না? জি স্যার। আপনার জানা জিনিস, আপনি মনে করেন যে সবই কমন, আপনি দ্রুত আনন্দের সাথে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, দিতে দিতে 90 95টা উত্তর করলেন, পরে মিলিয়ে দেখছেন যে এই ধরনের সিলি মিস্টেক্স হয়ে আছে, তখন দেখলেন যে আপনার 30টা ভুল। 30টা ভুল, জি তখন দেখা যাচ্ছে যে 50-এর নিচে নেমে আসছে নম্বর, তাই না? বিষয়টা এরকম হবে না? জি জি স্যার। তো এইভাবে আপনাকে সতর্ক হতে হবে। তো অনেক সময় এরকম অনেকের হয় যে 80টার উপরে পূরণ করছে, 30 40টা ভুল হয়ে যাচ্ছে, হয়ে যায় কিন্তু 50-এর নিচে নম্বর চলে আসছে। তাই এইগুলো নেগেটিভ যেন, মার্কিং এর কারণে। হ্যাঁ, সিলি মিস্টেক যেন না হয়, সেই কারণেই কিন্তু এই ধরনের আমি প্রশ্ন সেট করে চিন্তা ভাবনা করে কিন্তু সেট করা, এগুলো এটা কিন্তু নতুন প্রশ্ন, কোনো গাইড বইয়ে নাই, ইভেন বিগত সালের প্রশ্নও না, আমি এভাবেই তৈরি করেছি প্রশ্নটা যেন আপনার মিসটা হয়। এবং এটা তো প্রথম দিকের ক্লাস, যখন আমি ফাইনাল টাচ নোট পড়াবো এবং রিভিশন পরীক্ষা নিব, রিভিশন পরীক্ষার প্রশ্ন অনেক হার্ড হবে এর থেকে। এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন কমন আছে বিগত সালের, প্লাস আমার নোট থেকেই কমন আছে। নোটের বাইরেও আমি কিছু প্রশ্ন দিব, যে 100% প্রশ্ন যে আমার নোট থেকে কমন দিব তা না। দেখা যাচ্ছে 100 নম্বরের একটা মডেল টেস্ট নিচ্ছি, তার মধ্যে 10টা 15টা প্রশ্ন আমার নোটেও নাই, একেবারে আউট অফ সিলেবাস। তাহলে আপনারা বলতে পারেন স্যার নোটে নাই, তাহলে সে প্রশ্ন কেন করবেন? যদি বার কাউন্সিল করে তখন কি করবেন? তার মানে নোটের বাইরে প্রশ্ন আসলে আপনি পরীক্ষার হলে কিভাবে রিয়াক্ট করবেন সেটা আপনার ব্রেনটাকে রেডি করব, যে আপনাকে 100টা তো আর পূরণ করতে হচ্ছে না, 80 85 পূরণ করবেন, পাস হয়ে যাবে, 15 20টা ছেড়ে আসবেন, নো প্রবলেম। তো আপনার ব্রেনটাকে সেট আপ করতে হবে এভাবে, এক। দুই হচ্ছে, নতুন প্রশ্ন কিছু আমি যখন দিব মডেল টেস্টের সময়, তখন আপনার তো শেখা হবে, সেগুলোও তো এভাবে আমি প্র্যাকটিস করাবো, ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, তাই না? জি স্যার। আর 100% কমন দেওয়া তো সম্ভব না, 100% কমন দিতে হলে আপনাকে আরো 5 গুণ পড়াশোনা বেশি করতে হবে। আমার নোট যত বড় আছে এরকম আরো 5টা নোট দিতে হবে, তার মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, তাহলে 100% কমন পাওয়ার একটা পসিবিলিটি আছে। তা আমাদের দরকার নাই তো, আমরা 5 গুণ কম পড়বো কিন্তু 80% মিনিমাম কমন পাবো, এরকম মেন্টালিটি নিয়ে আগাবো। আচ্ছা, রাইট অফ প্রাইভেট ডিফেন্স সম্পর্কিত বিধান কোথায় আছে? রাইট অফ প্রাইভেট ডিফেন্স হচ্ছে সাধারণ ব্যতিক্রমের মধ্যে আছে, যেটা 76 থেকে 106 এবং চতুর্থ অধ্যায়ে আছে, তাই না? জি এটাও বিন্যাস 1 পড়লে আমরা বুঝতে পারবো, এবং নোটটা একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায়। নোটে দেখবেন, এবার আপনাদের নোটটা প্রথমবারের মতো আমি যেটা করেছি, ফাউন্ডেশন নোট, নোটের বিন্যাসের মধ্যে তো অধ্যায় উল্লেখ করে দিয়েছি, অধ্যায়ের সাথে কত ধারা থেকে কত ধারা পর্যন্ত এবং অধ্যায়ের নাম কি সেটা বলে দিয়েছি। ইভেন যখন আমি সেটা ধারাভিত্তিক আলোচনা শুরু করলাম, পার্ট বাই পার্ট, পার্ট 1 পার্ট 2, কোনো অধ্যায় যখন শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি বলে দিয়েছি এটা কততম অধ্যায় শুরু হলো এবং এই ধারার ব্যাপ্তি কি এবং এই অধ্যায়ের নাম কি। লক্ষ্য করেছেন কি? জি 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 স্যার। তার মানে আপনাকে স্মরণ করে দেওয়া যেটা কোন অধ্যায় শুরু হলো বা কোন অধ্যায় পড়ছে। ইভেন যেমন 16 অধ্যায় এবং 17 অধ্যায় পড়ানোর সময় আমি যখন একটা অধ্যায় একটা ক্লাসে শেষ করতে পারিনি, একটা অধ্যায় শেষ করতে 2টা বা 3টা ক্লাস নিয়েছি, তখন কিন্তু আমি বারবার স্মরণ করে দিয়েছি এটা 16 অধ্যায় চলছে বা এটা 17 অধ্যায় চলছে, মনে পড়ছে কি? জি জি কেন? আপনাকে ব্রেনে রিকল করে দিচ্ছে যেন আপনি অধ্যায় কোনটা চলছে এটা ধরতে পারেন, এবং অধ্যায় ভিত্তিক প্রশ্ন আসলে যেন আপনাকে না আটকাতে পারে। আচ্ছা, 12, XY এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখাই,
এই প্রশ্নটা থেকে আপনাদের আমি প্রশ্ন করব, এখনই প্রশ্ন করব, ভাইবার মতন। প্রশ্নটা ভালোভাবে আচ্ছা। বোঝার চেষ্টা করেন। এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখায় ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়। তার মানে এক্স অপরাধ করেছে কোনো না কোনো। এক্স একটা গর্ত করেছে, মনে করেন গর্ত করার পরে ওর উপরে কি রেখেছে, খড়কুটো দিয়ে ঢেকে রেখেছে, এবং যেন এই খড়কুটোর উপরে পা দিয়েছে ওয়াই, পা দিয়ে নিচে পড়ে গেছে গর্তে, যে আহত হয়ে মারা গেছে। কিছুদিন আগে আমাদের রাজশাহী জেলার তানোর উপজেলা, এখানে 2 বছরের একটা শিশু আপনার ডিপ টিউবওয়েলের বোরিং, আমাদের বরেন্দ্র অঞ্চল পানির লেয়ার অনেক নিচে, মানে রাজশাহী অঞ্চল কিন্তু অনেক ওপরে, রাজশাহী অঞ্চল বাংলাদেশের কিন্তু একটা উচ্চ অঞ্চল। তো পানির লেয়ার অনেক নিচে চলে গেছে, কারণ এখানে আমাদের অনেক ইরি হয়, মানে ধান হয়, মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার অনেক কিন্তু উত্তোলন করা হয়। ওয়াটার ম্যানেজমেন্টের প্রবলেম আছে রাজশাহী অঞ্চলে। আমরা যদি সারফেস ওয়াটার বেশি ব্যবহার করি, বৃষ্টির পানি বেশি ব্যবহার করি, খাল বিলের পানি বেশি ব্যবহার করি, তাহলে কিন্তু আন্ডার ওয়াটার পানি তুলতে হয় কম। তো এই ম্যানেজমেন্টের সমস্যা আছে। আর খাল বিল তো আমরা ভরিয়ে কি করে ফেলছি, মানে জলাশয় কমিয়ে ফেলছি অন্যান্য স্থাপনার মাধ্যমে। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তো কিছুদিন আগে আপনারা দেখবেন যে খুব ভাইরাল হয় যে শিশুটাকে আর বাঁচানো যায়নি। এই ধরনের ভিডিও মানে দেখছেন কি? শেষমেশ উদ্ধার করা গিয়েছিল কিন্তু বাঁচেনি শিশুটা। হ্যাঁ, উদ্ধার করা গিয়েছে, কারণ এটা প্রায় 150 ফুট গভীর। এখন 150 ফুট গভীরে তাকে পাওয়া গেছে 45 60 50 ফিট গভীরে। এখন 50 ফিট গভীরে কিন্তু কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার, এই ধরনের গ্যাস থাকে, তাই না? সালফার সালফার ডাই অক্সাইড মিথেন বিষাক্ত গ্যাস, গ্যাস, জি স্যার। মিথেন গ্যাস। জি এখন ওখানে একটা শিশু কেন, বড় মানুষও যদি ওই ধরনের গর্তে 5 মিনিট থাকে তাহলেই মারা যাবে। বুঝতে জি পেরেছেন? জি 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 এখন জি দীর্ঘক্ষণ শ্বাস ক্রিয়া থেকে বন্ধ হবে। অনেকে মনে করছে দীর্ঘক্ষণ থেকে শীতে মারা গেছে, যদি 2-3 ঘন্টার মধ্যে উদ্ধার করা যেত, বেঁচে যেত। আসলে তা না বিষয়টা। সাইন্টিফিক্যালি চিন্তা করেন, 10 ফিটের 10 ফিটের নিচে গেলে কিন্তু শ্বাসকষ্ট শুরু হবে গর্তের মধ্যে। জি 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 সঙ্গে সঙ্গে যদি অক্সিজেন সাপ্লাই করা সম্ভব হতো, তো পড়ে যাওয়ার পরে 2 ঘন্টা পরে অক্সিজেন সাপ্লাই শুরু হয়েছে। কারণ তারা নিজেরা চেষ্টা করেছে, স্থানীয় মানুষ চেষ্টা তো করবেই, যারা জানে না তারা পরে ফায়ার সার্ভিসকে জি খবর দিয়ে আসছে। তো তার ভাগ্যে এভাবে মৃত্যু ছিল। তো ওই ওই গর্তের কথাটা এই কারণে বলছি যে গর্তটা করেছে কি কারণে, ওখানে পানি পাওয়া যাবে বলে গর্ত করে, কিন্তু সেখানে পানি পাওয়া যায়নি, তখন আবার আরেক জায়গায় করেছে। তার মানে ওটা পরিত্যক্ত অবস্থায় গর্তটা থেকে গেছে। এখন তার কি করা উচিত ছিল, একটা ভালোভাবে গর্তটা ভরাট করে দেওয়া উচিত ছিল। পুরোটা ভরাট করা সম্ভব হয়নি, হয়তো বা উপরে একটু মাটি দিয়েছে, 3-4 ফিট পর্যন্ত মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে। বর্ষার সময় পানি উঠেছিল, আবার গর্তের মুখের মাটিটা গলে ভিতরে চলে গেছে, যে আবার গর্তের মুখটা উন্মুক্ত হয়ে গেছে। এবার উপরে খড়কুটো চাপা পড়ে আছে। ওই বাচ্চাটা মায়ের সাথে যেতে যেতে এই অবস্থা হয়েছে। দেখেন, সেম ঘটনাই কিন্তু এখানে হয়ে আছে, আছে না? জি 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 তো এখন বলেন এক্স এর এখানে খ ধারা 299 ধারা, এখানে উত্তর করেছে কি খ, দণ্ডনীয় নরহত্যা হবে। কেন চলার পথে গর্ত করছে, এটা কেন খুন হবে না? এখানে দণ্ডনীয় নরহত্যা কেন হবে, কে ব্যাখ্যা করতে পারবেন? দেখেন যে ওয়াই যে দিক দিয়ে চলাফেরা করছে, ওই পথেই কিন্তু এক্স গর্ত করেছে, করেনি? জি জি স্যার। এখন এই গর্ত করার কারণেই তো ওয়াই মারা গেল। যদি এক্স গর্তটা না করতো তাহলে ওয়াইটা মারা যেত কি? তাহলে এখানে উত্তর কেন খ করা হচ্ছে, দণ্ডনীয় নরহত্যা কেন হচ্ছে, এটা খুন কেন হচ্ছে না? এটা ব্যাখ্যা কে দিতে পারবেন? একটু বোঝানোর চেষ্টা করেন আমাকে। স্যার এখানে খুন, সরাসরি খুন হচ্ছে না। তার তার প্রধান কারণ হচ্ছে, মানে আমার মানে নিজের যতটুকু মনে হচ্ছে আর কি। প্রথমত সে সরাসরি স্যার খুনটা করেনি, একেবারেই সরাসরি করেনি। আর দ্বিতীয়ত ওই ফাঁদে পড়ে সে আহত হয়ে মারা যায়। সে একেবারে সরাসরিও আপনার খুন হয় না, মানে আহত হয়ে তারপরে মারা যায়। আর যার গর্ত খোঁড়ার কারণে সে মারা গেছে, এ আপনার সরাসরি হত্যায় অংশ নেয়নি, তো ফাঁদ পেতে রেখেছে। যার কারণে স্যার এটা হয়তো দণ্ডনীয় নরহত্যায় হচ্ছে। বা আপনার একটু বুঝিয়ে দেন স্যার, মানে এর বেশি কিছু আচ্ছা, বলতে পারছি না। আপনার কি কনফিউশন তৈরি হয়েছে কিনা এটা পড়তে গিয়ে? আপনি কোনটা উত্তর করেছেন এটা? স্যার আমি এটা দণ্ডনীয় নরহত্যা করেছি স্যার। আচ্ছা, অন্য কেউ কথা বলেন। এ কে এম রুহুল
ইসলাম, একটু লাইনে এসে কথা বলতে চাইলে বলেন। তারপরে অনিকা রোজা, অনিকা আপু, দেওয়ান ভাই, সুযোগ দিয়েছি লাইনে আসার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কেন এটা খুন হবে না? কারণ স্যার গর্ত করলো এক্স, এক্স এর কারণে ওয়াই একটা মানুষ মারা গেল, এবং বলছে চলার পথে গর্ত করেছে, আশেপাশে করেনি কিন্তু, যে কোনো জায়গায় গর্ত করেনি। গর্ত করার উদ্দেশ্যই হয়তোবা ওই ওয়াইকে মেরে ফেলা। হ্যাঁ, যে ওয়াই যে পথে চলাফেরা করে ওই পথেই কিন্তু কি করছে, গর্ত করেছে। আমাদের ছোটবেলায় একটা গল্প শুনতাম যে এক বুড়ি রাসূল সাল্লাহ সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো, এবং রাসূল সাল্লাহ সাল্লাম যাওয়ার পথে ওই কাঁটা পায়ে ফুটে কষ্ট পেতেন, এতে মজা পেত ওই বুড়িটা। এই ধরনের গল্প শোনেননি? জি আচ্ছা, জি জি শুনছি। শুনেছি স্যার। পরে বুড়ি একদিন দেয় নাই, পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আজকে কেন আমার রাস্তার মধ্যে কাটা দেওয়া নাই। পরে ও খোঁজ নিয়ে দেখলো যে বুড়িটা খুব অসুস্থ। পরে ওই বুড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেল। দেখতে যাওয়ার পরে, আপনারা আমি এত কষ্ট দেই আর আপনি আমারে দেখতে আসছেন, তার এই সৌন্দর্য ব্যবহার দেখা বুড়ি ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো দেখেন, এই গল্পের সাথে কিন্তু মিলে গেল হাদিসের সাথে। তো আচ্ছা, এখন বলেন আপনার ব্যাখ্যা কি? স্যার, সত্য কথা কি স্যার, আমি আপনারা বলি স্যার, আমি আপনার এই কালপেবল হোমোসেটটা একদম আলাদাভাবে আপনার ক্লাসের ভিডিওটা আমি দেখছি, হুম। কয়েকবার দেখছি। আচ্ছা। তারপরও স্যার আমার আমার এই খুন 300 দ্বারা আর কালপেবল হোমোসেট 299 দ্বারা নিয়ে আমি এখনো স্যার, মানে আমি আমার মধ্যে একটা জটিলতা আছে। না, আমি এটা এখনো করতে পারি না। আমি আজকে আপনার প্রশ্ন করলাম বলে, মানে আপনি জাস্ট আপনার বাসায় একটু বলেন, আপনার বাসায় স্যার অনেক কিছু সহজ হয়ে যায়, কিন্তু আমি নিজে স্যার পারি না বুঝতে স্যার। আচ্ছা, স্যার ঠিক আছে, আপনি আজকে দেখি। একটু আমরা বলেন যে 300 দ্বারা আর 299 দ্বারাটা একটু একটু সারাংশ একটু বলেন স্যার। আচ্ছা, আপনার বলবো, বাসায় আমি আপনি শুনতে লাইনে চাই। থাকেন। রাজীব ভাই আসেন। হ্যাঁ। হাত উত্তোলন করলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে লাইন আসার সুযোগ দিই, এবং আমি এখান থেকে একটা ক্লিক দিয়ে আপনার স্ক্রিনে একটা লেখা চলে আসে। ওই লিখায় টাচ করলে কিন্তু আপনার কথা শুরু হবে, অথবা মাইকে টাচ একবার করলে হবে। হ্যাঁ, জি স্যার, রাজীব আসসালামু ভাই। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। স্যার, হ্যাঁ স্যার, আমি প্রথমে সরাসরি একটা কথা বলবো যে এটা 299 ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই উদাহরণটা সরাসরি দণ্ডনীয় নরহত্যা। আচ্ছা। প্রথম প্রথম কথা হচ্ছে আমার এইটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মানে যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে বা যে মানসিকতায় নিয়ে বা মানসিকতার মাধ্যমে একটা মানুষকে হত্যা করা যায়, এরকম অভিপ্রায় নিয়ে যদি কোনো কাজ ঘটানো হয় বা কোনো কাজ করা হয় এবং সেই কাজের মাধ্যমে যদি কেউ মারা যায়, তবে সেটা দণ্ডনীয় নরহত্যা হবে। সেটা এখানে এটা খুন কেন হলো না? কারণ যে গর্ত করলো ওই গর্তে পড়ে তো একজন মানুষ মারা গেল, তাহলে এটা কেন খুন না? আপনার বইয়ে তো ভুলও থাকতে পারে, তাই না? জি পেনাল স্যার। কোডের তো ভুলও থাকতে পারে। ভুল থাকলে সেটা হ্যাঁ। সংশোধন হয়। অনেক সময় সংশোধন হচ্ছে না আইন। তো এটা কি ভুল আছে কিনা, এটা মনে হয় কিনা, মানে এটা খুন হচ্ছে না কেন? কারণ দেখেন, একটা এক্স গর্ত করেছিল বলে কিন্তু ওই মারা গেল। এবং এখানে জি আবার স্যার। আরো একটা কথা আছে, চলার পথেই গর্ত করেছে, অন্য জায়গায় তো গর্ত করেনি। তাহলে হতে পারে না যে ওয়াইকে মেরে ফেলার উদ্দেশ্যেই, ওয়াইকে খুন করার আপনি, উদ্দেশ্যেই গর্ত করেছে? হ্যাঁ জি স্যার। স্যার, এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা অনেক আগে উদাহরণ দিয়েছিলেন, যেহেতু আমাদের এই আইনটা অনেক পুরনো, তো সে এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই চলার পথে যে মানুষ না পড়ে তো অন্য কোনো প্রাণীও তো পড়তে পারতো। আচ্ছা, তাহলে আপনার মনে আছে এর আগের ব্যাখ্যা। আচ্ছা, সেটা আমি আচ্ছা আচ্ছা, আরেকটু মনে আছে। ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, দেখেন, এই প্রশ্নের মধ্যে প্যাচ আছে। আপনি প্রথমে একটা জিনিস বলেছেন যে 299 ধারায় কিন্তু এই সেম উদাহরণ আছে, এই কারণে 299 ধারার উত্তর করতে হবে। আর 299 ধারায় তার খুন হয় না, কালপেবল হোমিসাইডই হয়, তাই না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে, তো চলার পথে গর্ত করেছে এতটুকু বলা আছে, এবং মৃত্যুর ফাঁদ পেতে রাখায়, মৃত্যুর ফাঁদ পেতেছে। মৃত্যুর ফাঁদ কি ওয়াইয়ের জন্য পেতে রেখেছে, এটা কিন্তু স্পষ্ট করা নাই। পুরো বলা আঠারোশো নেই স্যার। 1860 সালের আইন, ওই সময় মানুষকে পশু শিকার করে জীবনযাপন করতে পারতো, তাই না? জি স্যার। আবার বাড়িঘর খুব একটা উন্নত ছিল না, যারা একটু বনের আশপাশে বসবাস করত, হয়তো বা বাড়ির পাশে গর্ত করে রাখতো কোনো
হিংস্র বন্য প্রাণীকে মারার জন্য, হয়তো বা বাঘ ভাল্লুক এ ধরনের আসতো, তো ফাঁদ পেতে রাখতো যেন ওখানে পড়ে, অথবা হরিণ এ ধরনের প্রাণী পড়বে সেটা ধরে খাবে, তাই না? জি স্যার। তো এইটা যে ওয়াইয়ের চলার পথ, এটা হয়তো বা সে জানতো না। ক্লিয়ার? এটা যে জি ওয়াইয়ের স্যার। চলার পথ, এটা এক্স এর নাও জানা থাকতে পারে এক। আবার এই জি মৃত্যুর স্যার। ফাঁদটা ওয়াইয়ের জন্য না হয় অন্য কারোর জন্য হয়তো বা, মানে কোনো প্রাণীর হতে জন্য, মানে পশু শিকারের জন্য ফাঁদ, মৃত্যুর ফাঁদ বলেছে, ঠিক আছে, ঠিক আছে। জি স্যার স্যার। তাহলে স্যার উত্তরটা তো অনেকটা ডিফেন্সিভ, মানে এটা তো অনেকটা ডিফেন্সিভ অ্যান্সার হলো স্যার। ডিফেন্সিভ অ্যান্সার দিতে হবে এটা, কারণ এটা যেহেতু ক্লিয়ার করা আচ্ছা নাই। আচ্ছা। এখানে এখানে একটা বিষয় কি, এটা আমরা ক্রিমিনাল ল পড়ছি। ক্রিমিনাল লয়ে হচ্ছে যদি সন্দেহ থাকে, সন্দেহর সুবিধা কে পাবে? আসামি পাবে। জি জি, যেটা বলা তার মানে আছে, এই জি স্যার। বাক্যের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে যে হ্যাঁ, এক্স তো বলতে পারে যে আমি তো ওয়াই মারার জন্য গর্ত করিনি ভাই, আমি কি করেছি, গর্ত করেছি আমার জীবিকার জন্য। এই গর্তে কোনো প্রাণী পড়বে সেটা ধরে আমি পরিবার সহ খাবো। হ্যাঁ, এটা তো তার জি বক্তব্য স্যার। হতেই পারে, তাই না? জি তাহলে স্যার। তো তার একটা ডিফেন্স চলে আসলো। কিন্তু সে যেহেতু সতর্ক না, মানে যথেষ্ট সতর্ক হয়ে কাজটি করেনি, এখানে মানুষ পড়ে মারা যেতে পারে, এই সতর্ক থাকলে এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যেই চলে যেত। কিন্তু যেহেতু সে যথেষ্ট সতর্ক এবং যত্ন সহকারে কাজটি করেনি, যেই কারণে অসতর্কতার কারণে ওয়াইয়ের মৃত্যু হয়েছে, তাই দণ্ডনীয় নরহত্যা হবে। দণ্ডনীয় নরহত্যা প্রমাণ করতে পারলেও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, এটাও কিন্তু ছোটখাটো অপরাধ নয়, তাই না? জি জি জি। স্যার। এবার ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। জি স্যার। এবার 299 ধারা বা 300 ধারার মধ্যে কালপেবল হোমিসাইড এবং মার্ডার, এই দুইটা বিষয় আছে। তো এই দুইটা বিষয়ের যে পার্থক্য সৃষ্টিকারী উপাদান কি, হচ্ছে ইন্টেনশন টু কিল বা ইন্টেনশন টু মার্ডার, খুনের অভিপ্রায়। যদি খুন করার উদ্দেশ্যে কোনো কিছু করা হয় তাহলে সেটা খুন, আর যদি খুন করার উদ্দেশ্য না থাকে তাহলে সেটা খুন হবে না। সোহেল ভাই, মাথায় ঢুকছে হ্যাঁ বিষয়টা? স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। খুন করার উদ্দেশ্য যদি থাকে তাহলে যদি সেটা খুন, আর যদি যদি- খুন করার উদ্দেশ্য না থাকে হুম, তাহলে সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড। মানে আপনি লিখে রাখবেন ইন্টেনশন টু মার্ডার, মানে ইন্টেনশন টু মার্ডার বাই ইন্টেনশন টু কিল, মানে মেরেই ফেলবো এই উদ্দেশ্যে যদি কোনো কাজ করে তাহলে সেটা মার্ডার হবে। আর যদি মেরেই, মানে মেরে সে হয়তো বা আহত করে ফেলবে বা একেবারে পঙ্গু করে ফেলবে, জাতির শিক্ষা দিয়ে দিব আমার সাথে শত্রুতা করছে, হ্যাঁ, তো এই ধরনের যদি স্টেপ নেয় তাহলে তো তার উদ্দেশ্য খুন করা না, হয়তো বা খুন ভিন্ন অন্য কিছু করা, ঠিক আছে, তাহলে সেটা কালপেবল হোমিসাইডের মধ্যে যাবে। মানে খুন করার যদি ইন্টেনশন না থাকে তাহলে সেটাকে আর খুন বলা যাবে না। এতটুকু যদি সেন্স মাথায় রাখেন, রেখে যদি 300 এবং 299 ধারা পড়েন, তাহলে আশা করি আপনি ক্লিয়ার হবেন। তারপর আবার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু অগ্রসর হই। কোনটি ইনচয়েড ক্রাইম সম্পর্কিত ধারা নয়? ইনচয়েড ক্রাইম মানে অসম্পূর্ণ অপরাধ। 307 অ্যাটেম্প টু মার্ডার, মার্ডার হয়নি, চেষ্টা করেছিল, গুলি করেছে, গুলি লাগেনি, মাথায় মেরেছে বাঁশের লাঠি দিয়ে আঘাত, লাগলে মারা যেত, কিন্তু মাথায় না লেগে হাতে লেগেছে, হাত দিয়ে বাধা দেওয়ার কারণে, তাহলে হাত ভেঙে গেছে, তাহলে এটা অসম্পূর্ণ, মানে মৃত্যু বা খুনটা কার্যকর হলো না, মার্ডারটা কার্যকর হলো না। তারপরে 393, এটা হচ্ছে দস্যুতার প্রচেষ্টা, দস্যুতা করতে গেছে, ধরা খেয়ে গেছে, বা হয়তো বা জিনিসপত্র না নিয়ে পালিয়ে চলে গেছে। 511, এটা বলা হচ্ছে অপরাধের প্রচেষ্টা। তাহলে এই তিনটাই হচ্ছে অসম্পূর্ণ অপরাধ। তাহলে কোনটা সম্পূর্ণ অপরাধ? 396 ধারা, এটা হচ্ছে খুন খুনসো সহ টাকাতে। ডাকাতি, মানে ভয়াবহ অপরাধ, দুইটা কাজ একসাথে, মার্ডার প্লাস ডাকাতি টাকাতে। একসাথে, এটাই এবং স্পষ্ট যার হবে। শাস্তি মৃত্যুদণ্ড। এবং মৃত্যুদণ্ড, খুব ভয়াবহ একটা অপরাধ। তো এখানে দেখেন, খ এবং বিন্যাস দুয়ে কিন্তু ওই যে টেবিল টাইপের যে বিন্যাস ছিল, চার্ট, সেটা দেখলে কিন্তু আরো স্পষ্ট হওয়া যায়। সেই চার্টটা দেখলে আপনার পুরো পেনাল কোড সম্পর্কে একটা ভাষা ভাষা ধারণা চলে আসবে। কোনটি সম্পত্তি সম্পর্কিত অপরাধ নয়? সম্পত্তি সম্পর্কিত অপরাধ নয়। দেখেন, সম্পত্তি থেফট মানে চুরি, চুরি তো মানে সম্পত্তি নিতেই যায়, টাকা পয়সা গহনা যা কিছু পাবে। আমার বাসায় কিছুদিন আগে কিচেন থেকে কয়েকটা জিনিস চুরি হয়ে গেছে, পাশে থেকে, দোতলায় থাকি এই কারণে।
পাশের বিল্ডিং থেকে, মানে দুই বিল্ডিং এর মাঝখানে ওঠার জায়গা আছে, এভাবে চুরি হয়ে গেছে। তো একটু সতর্ক হতে হবে, জানালা খোলা ছিল এই কারণে। কাজের মেয়ে জানালা খুলে রাখছিল, সেটার সুযোগ নিয়েছে। আচ্ছা, তারপরে দেখেন এক্সটর্শন, চাঁদাবাজি। চাঁদাবাজি তো সম্পত্তি নিতেই হয়, স্থাবর অস্থাবর দুইটাই। মিসচিফ মানে সম্পত্তির ক্ষতি করা, তাহলে সবগুলো হচ্ছে সম্পত্তি সম্পর্কিত অপরাধ, এবং এটা 17 ধারার বিষয়। একমাত্র কিডন্যাপিং, দেখেন কিডন্যাপিং কিন্তু একটা শিশু, একটা মেয়ে বা একটা ছেলে বা একটা অন্য ব্যক্তিকে নিয়ে চলে যায়। তো একটা শিশুকে নিয়ে গেলে শিশুর বডিটা রেখে যাবে না বডিটাকে নিয়ে যাবে? বডিটা বইটাকে নিয়ে নিয়ে যাবে যাবে। স্যার। বডিটাকে নিয়ে যাবে, তার মানে এটা বডির বিরুদ্ধে অপরাধ না? জি, মানবদেহ সংক্রান্ত অপরাধ। হ্যাঁ, এখন কেউ যদি কিডন্যাপিং করে, যে তার উদ্দেশ্য বা মোটিভ, গত ক্লাসে বোঝাচ্ছিলাম রিটেন ব্যাসে, যে মোটিভ যদি হয় অর্থ, যে আমি কিডন্যাপিং করছি যে র্যানসাম মানি, ফোন করে বলবো যে 10 লাখ টাকা নিয়ে আসো, নাহলে তোমার সন্তানকে শেষ করে দেবো, আর ফেরত পাবে না। তো এটা যদি র্যানসাম মানির উদ্দেশ্য হয়, কিন্তু এটা কি হবে? ওই সম্পত্তির বিরুদ্ধে অপরাধ না, এটা দেহের বিরুদ্ধে অপরাধ, কারণ ওই বাচ্চাটাকে নিয়ে গেছে মানে বাচ্চার দেহটাকে নিয়ে চলে গেছে, তাই। ক্লিয়ার? তো কিডন্যাপিং জি বলতে আমরা ধরে নিই যে টাকা পয়সা সংক্রান্তই তো বিষয়। কিডন্যাপিং মানুষ কেন করে? টাকার জন্যই তো করে, তাই না? তার মানে এই কারণে কনফিউশন হতে পারে। এই প্রশ্নটা ইতিপূর্বে কখনো হয়নি, আমি প্রশ্ন সেট করেছি, আমার মাথায় এসেছে, হয়তোবা বার কাউন্সিল প্রশ্ন সেট করতে পারে। সম্পত্তি সংক্রান্ত অপরাধসমূহ কোথায় আছে? 378 থেকে 462 বি। খুলনায় বসবাসরত একজন ইসরায়েলের নাগরিক। ইসরায়েলের নাগরিক দেওয়ার কারণ কি? ইসরায়েলের সাথে আমাদের কোনো ডিপ্লোম্যাটিক কানেকশন নাই, সম্পর্ক নাই, কূটনৈতিক সম্পর্ক নাই, মানে তাদের ওখানে আমাদের কোনো এম্বাসি নাই, এবং আমাদের এখানে ইসরায়েলের কোনো এম্বাসি নাই। তাদের সাথে আমাদের কি থাকতে পারে? বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। তো এই কারণে মনে হতে পারে যে ইসরায়েলের নাগরিক বাংলাদেশে রংপুরে হত্যাকাণ্ড করলো, তো ইসরায়েলের নাগরিক হয়েছে, রংপুরে হত্যাকাণ্ড করলে তাকে কি ছেড়ে দিবে বাংলাদেশ? না স্যার। ছেড়ে দিবে না, তাই না? এখানে দেখেন, খুলনায় বসবাসরত একজন ইসরায়েলের নাগরিক ক রংপুরে একটি হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য খকে পরিচিত করে। এখন ইসরায়েলের নাগরিক বাংলাদেশে থেকে বসে করলো, ইসরায়েলে বসে করলো, না অন্য কোনো দেশে অবস্থান করে খয়ের সাথে যোগাযোগ করলো? খয়ের সাথে যোগাযোগ করে কি করছে? ককে খুন করতে হবে। হুম, না সরি, রংপুরে একটা হত্যাকাণ্ড করতে হবে। তাহলে এখানে ইসরায়েলের নাগরিকের নাম হচ্ছে ক, এবং প্ররোচনা দিচ্ছে কাকে? খকে, এবং একটা হত্যাকাণ্ড করতে হবে, কাকে মারতে হবে সেটা এখানে বলা নেই। তাহলে কয়ের বিচার করা যাবে কিনা? সে যেহেতু ইসরায়েলের নাগরিক, অনেকের মনে হতে পারে তাকে বিচার করা যাবে না, কিন্তু তাকে যদি বাংলাদেশে পাওয়া যায় অবশ্যই বিচার করা যাবে। তাই এখানে ক 2 ধারা বলা হচ্ছে কয়ের বিচার বাংলাদেশে করা যাবে না। কেন যাবে না? উত্তর হলো কারণ দেন সঠিক নয়, শেষে প্রশ্নের মধ্যে শেষে নয় আছে না? জি স্যার। প্রশ্নের মধ্যে নয় আছে, তাই বাংলাদেশে বিচার করা যাবে না, এটাই উত্তর হবে, কারণ অন্যান্যগুলো সঠিক হবে। ক এর বিচার খুলনায় করা যাবে, আসলে করা যাবে। ক এর বিচার রংপুরেও করা যাবে। করা যাবে। আর এখানে প্রথমের দিকে কি বলা আছে? খুলনায় বসবাসরত একজন ইসরায়েলের নাগরিক, তার মানে এই ইসরায়েলের নাগরিক কিন্তু কোথায় আছে? খুলনাতে বসে আছে, সে বিদেশে নাই কিন্তু। বুঝতে পারেননি? তার মানে তাকে জি যদি স্যার। জি জি। খুলনাতে পাওয়া যায় খুলনাতেও বিচার করা যাবে, রংপুরে পাওয়া গেলে রংপুরেও বিচার করা যাবে। রংপুরের খ এর বিচার রংপুরে করা যাবে, খ এর বিচার রংপুরে করা যাবে। খ যেহেতু রংপুরে হয়তো হত্যাকাণ্ড সংগঠন করছে, এই কারণে, তার মানে এই খ, গ, ঘ তিনটাই সম্ভব, তাহলে সম্ভব না। এখানে বলা হচ্ছে যে ক এর বিচার বাংলাদেশে করা যাবে না, তার মানে এটা মিথ্যা কথা হয়ে গেল, সঠিক তথ্য হলো না। আর এটাই চেয়েছে, কোনটি সঠিক নয়, তাই না? জি আর স্যার। এটাই ফাঁদের প্রশ্ন, এটা হচ্ছে, প্রবলেমেটিক। এটাকে বলে ডাবল নেগেটিভ প্রশ্ন। কেন ডাবল নেগেটিভ বলছি? দেখেন, প্রশ্নের মধ্যে আছে নয়, আবার উত্তর এখানে না, ঠিক আছে? জি জি জি। তার স্যার, মানে, আপনি একটা কথা, বলেন। স্যার আপনি একটা কথা বলছেন যে যে সমস্ত প্রশ্নের শেষে নয় বা না থাকে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সবগুলো পড়তে হবে, পড়ে তারপর ওর উত্তরটা দিতে হবে। হ্যাঁ, একটু সতর্ক বেশি হতে হবে সেখানে।
কারণ জি স্যার। অনেক সময় ডাবল নেগেটিভ প্রশ্ন মাথায় প্রবেশ করতে চায় না। বুঝতে পেরেছেন? এখানে সঠিক নয় বলেছে, কোনটি সঠিক নয় মানে কোন তো। হ্যাঁ, তো আলোচনা করছিলাম যে ডাবল নেগেটিভ প্রশ্নর উত্তর অনেক সময় কনফিউশন তৈরি হয়। তো যেখানে না নয় থাকবে শেষের দিকে বা মাঝে বা শুরুতে, ইংরেজিতে নো, নট এরকম, সেই ক্ষেত্রে কিন্তু নাথিং এই ধরনের নেগেটিভ শব্দ সতর্কভাবে পড়তে হবে। তার মানে কোনটি সঠিক নয় মানে কোনটি সঠিক তথ্য নয়। ক এর বিচার বাংলাদেশে করা যাবে না, এটি সঠিক তথ্য নয়, তার মানে এটি এ প্রশ্নের উত্তর। বুঝতে পারলেন কামরুজ্জামান ভাই? জি, জি স্যার। আচ্ছা, এই যে এই যে ক্লাস টেস্ট এর সমাধানের যে ব্যাখ্যা সহ লাইভ ক্লাস নিচ্ছি, এতে উপকার কি হবে, আদৌ উপকার হচ্ছে কিনা বলেন? না, হচ্ছে তো স্যার। যেগুলো একটু কনফিউশন ছিল বা হয়তো হবে না বলে এড়িয়ে গেছি, সেইগুলোর অ্যান্সার পেয়ে যাচ্ছে এখন, এবং সেগুলো মনে থাকবে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এই আলোচনা আমি যেহেতু মূল ক্লাসে ধারাভিত্তিক আলোচনাগুলো করি এবং বিগত সালের এমসিকিউ গুলো আপনাদের পড়ার উদ্দেশ্যে ছেড়ে দিই। তো অনেকে পড়েন, অনেকে পড়েন না, অনেকে পড়লেও কিভাবে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন পড়তে হয়, কিভাবে উত্তর করতে হয়, এই টেকনিকগুলো ডেভেলপ করে না। তাই আমি নেক্সট যে তৃতীয় আইন শুরু করার আগে, ল 3 শুরু করার আগে আমি এমসিকিউ এই সমাধান যেগুলো আছে সেগুলো করে দিচ্ছি। তাহলে নেক্সট ক্লাস টেস্টগুলো আপনাদের ভালো হবে, তাই না? কারণ আমি জি স্যার। আপনাদেরকে এমসিকিউ প্রশ্নের উত্তর করার কিছু ফাঁদ, তারপরে কিছু কৌশল, কিছু বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরছি। তাহলে আপনারা পড়বেন কি করে দেখবেন আমি অনেক কিছুই পড়ার সময় সব কিছু আবার রিড করছে না, কিছু কিছু এড়িয়ে যাচ্ছে। তো এই যে পড়ার টেকনিকগুলো ডেভেলপ করতে পারছেন আপনারা, এগুলো একটু দেখবেন। তার মানে প্রথমে প্রশ্ন ক্র্যাক করতে হয় বা প্রশ্ন ব্রেকডাউন করতে হয়, তারপরে তো উত্তর করতে হয়, তাই না? প্রশ্নটা বোঝার চেষ্টা করতে হয় আগে। জি স্যার। দেখেন এখানে দ্য ওয়ার্ড সার্ভেন্ট অফ দ্য স্টেট ডিনোটস অল দ্য অফিসার্স or servant continued appointed or employed in Bangladesh by or under the authority of the dash। তাহলে সার্ভেন্ট অফ দ্য স্টেট বা রাষ্ট্রের কর্মচারী কারা? তাহলে এখানে অ্যাপয়েন্টেড অর এমপ্লয়েড মানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, কে নিয়োগ দেয়? কে নিয়োগ দেয়? সরকার। বাই, বাই অর আন্ডার, কাদের আন্ডারে নিয়োগ হয়? দ্য অথরিটি অফ। আমাদের দেশ বর্তমানে কি রাষ্ট্রপতি শাসিত সরকার, না ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার? আমাদের দেশ কি? মন্ত্রী পরিষদ স্যার, ক্যাবিনেট শাসিত সরকার। আমাদের ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, মানে প্রধানমন্ত্রী হচ্ছে ক্ষমতার প্রধান, বা বর্তমানে যে সংশোধনী তার মানে প্রধানমন্ত্রী সকল ক্ষমতার উৎস হয়ে বসে আছেন। তা জি এই জি। যে আগামী 12 ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কথা যদি হয়, সেখানে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য কি গণভোটের ব্যবস্থা আছে। সেখানে যদি ইয়েস বা হা ভোট দেওয়া হয়, তাহলে এই যে ক্ষমতা এককেন্দ্রিক বা কক্ষিগত হয়ে আছে প্রধানমন্ত্রীর হাতে, সেটা কিন্তু আর থাকবে না। ক্ষমতা কিন্তু বন্টন হয়ে যাবে, মানে একক ব্যক্তির হাতে ক্ষমতা গেলে ওই ব্যক্তির অনেক পাওয়ার হয়ে যায়, কাউকে গণে না, কিছু মনে করে না, অহংকারী হয়ে যায়, স্বেচ্ছাচারী হয়ে যায়, তাই না? আচ্ছা স্যার, আর যদি স্যার আপনারা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায়, যে স্যার নির্বাচিত দল যারা সরকার গঠন করবে, হ্যাঁ, হ্যাঁ। তারা যদি মনে করে স্যার ওগুলোর মানবো না, আমরা আগের গতানুগতিক ধারায় চলবো, সেই ক্ষেত্রে স্যার? আপনার ওই হা ভোটের দিলে কি হবে, সংবিধান কতটুকু পরিবর্তন হবে, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায়, শাসন ব্যবস্থা কি কি পরিবর্তন হবে, এই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, পরিকল্পনা করেছি হ্যাঁ, ইতিপূর্বে মাঝে গত। একবার বলেছিলেন স্যার। হ্যাঁ, গতকালকে জুলাই আবার। সনদ এবং গণভোট নিয়ে একটা হ্যাঁ, আমি ভিডিও ভিডিও করে করব, ক্লাস আপনি রিসার্চ বলছেন। করছি, শুধু লিখিত নোট কমপ্লিট হয়ে গেল, এখন সেগুলোর আমি রিসার্চ করছি। তারপরে ওই যে ভোটের গাড়ি বের হয়েছে গতকাল থেকে, সেটা জি সচেতন জি। হচ্ছে। তো আসলে যখন হা ভোটে আমরা দিব তখন আর জনগণের সেটা, ভোটে যারা নির্বাচিত হবে তাদের আর সেটা না করার সুযোগ থাকবে না। মানে এইভাবেই সেটা আচ্ছা। তৈরি করা আছে। তার মানে জনগণ চাচ্ছে সেটা করতে হবে, ঠিক আছে? যদি জি না, জি। যদি না করে, হ্যাঁ ডিলে করে, তাহলে আবার আন্দোলন করবে না। বুঝতে পেরেছেন? ভোট হয়ে সরকার জি জি হয়ে জি। গেল, তাহলে যারা জুলাইয়ের জন্য
লড়াই করেছিল তারা তো আবার আন্দোলন করবে, করবে না? সেটা এবং যদি এটা প্রতিশ্রুতি ভঙ্গ হবে, এবং এটা প্রতিশ্রুতি ভঙ্গ হবে। হ্যাঁ, এই প্রতিশ্রুতি কি, এটা ভোটের মাধ্যমে জনগণ যেটা চাচ্ছে সেটা যদি না করে, তাহলে জনগণের ম্যান্ডেট তো, জনগণের জি চাওয়া জি পাওয়া জি। পূরণ না হলে জনগণ সেটার বিরুদ্ধে চলে যাবে না? বুঝতে আবার পারেন নাই? রাস্তায় নামবে সবাই। আবার রাস্তায় নামবে। তার মানে না, এভাবে আপনার ক্যাবিনেটটা সেভাবে যদি দুই কক্ষ বিশিষ্ট আমাদের পার্লামেন্ট হয়ে যায়, একটা সিনেট এবং একটা রিপ্রেজেন্টেটিভ, যেটা জি অনেক দেশে আছে, তো ওইটা হয়ে গেলে ক্ষমতার দ্বিকেন্দ্রী মানে হয়ে গেল, এক জায়গায় থাকলো না, বন্টন হয়ে গেল, অনেকের হাতে ক্ষমতা চলে গেল। সংবিধান সংশোধন করা তখন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ভোট ছাড়া সম্ভব না। স্যার, এই নিয়ম পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে স্যার। হ্যাঁ, তো দেখা যাক, সেগুলো নিয়ে আমরা কথা হবে, আমরা ক্লাসে যাই। জি স্যার, জি স্যার। তো এখানে ক্যাবিনেট শাসিত সরকার আমাদের, এটা একটা বিষয়। তারপরেও সরকার মানে চলমান সরকারই কিন্তু কি দেয় সকল ব্যক্তিকে, সেটা রাষ্ট্রের নিয়োগ হোক দেয়। আর সরকারের কর্মচারী হোক, নিয়োগ দেয় কিন্তু সরকারি, তাই না? জি সরকার সারা রাষ্ট্র কিন্তু একটা এন্টিটি। রাষ্ট্র শব্দটা একটা এন্টিটি, একটা আইডিয়া। রাষ্ট্র তো কোনো মানুষ না, রাষ্ট্র একটা জি আইডিয়া, কিন্তু সরকার কিন্তু মানুষ। সরকার মানে মানুষ, মন্ত্রীরাই তো সরকার, তাই না? জি। মন্ত্রীরাই সরকার, তাহলে সরকার হচ্ছে মানুষ, তাহলে মানুষ তো নিয়োগ দেয়, মানুষের স্বাক্ষর ছাড়া কি নিয়োগ হয়? না, সেটাই স্যার। তো এটা এইভাবে কমন সেন্স দিলে বোঝা যাবে। তার মানে এখানে গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদকে গভর্নমেন্ট বলা হয়। তো সরকার, মানুষরাই মানুষদেরকে নিয়োগ দেয়, সেটা রাষ্ট্রীয় মানে সার্ভেন্ট অফ স্টেট হয় আর সার্ভেন্ট অফ গভর্নমেন্ট হোক, উভয় ক্ষেত্রে। জি উইল মূলত একটি ওসিয়ত। ওসিয়ত হচ্ছে আরবি শব্দ, ইংরেজি হচ্ছে উইল। তারপরে দেখেন আমি কতটুকু বাদ বাকি, আমি যেহেতু জানি সবগুলো আমার পড়া লাগছে না। তারপরে সক্রিয় অংশগ্রহণ সম্পর্কে কোথায় আছে? 34-এ আছে। আমরা গতকালকেও এটা বিষয়ে ডিটেলস পড়লাম লিখিত ব্যাচে। জয়েন্ট লাইবিলিটি। হ্যাঁ, জয়েন্ট লাইবিলিটির টপিকে, কমন ইন্টেনশন, সেভিংস ফর প্রেসিডেন্টস প্রিগোরেটিভ। হ্যাঁ, তো প্রিরোগেটিভ বলতে একটু বাড়তি সুবিধা দেওয়া, একটু ক্ষমতার সঞ্চয় করে রাখা। কার আছে? প্রেসিডেন্টের আছে। তো প্রেসিডেন্টকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, এটা 55 তে আছে। এগুলো ধারাভিত্তিক প্রশ্ন, ধারাভিত্তিক প্রশ্ন মুখস্থ রাখার বুদ্ধি কি শিখেছিলাম, প্যাটার্ন 1। আপনাকে হোমওয়ার্ক করতে হবে, গুরুত্বপূর্ণ ধারা লিখে তার পাশে লিখে রাখতে হবে। তো সেগুলো ফাইনাল টাচ নোটে থাকছে। আপাতত মুখস্থ বিদ্যায় মানে নজর না দিয়ে বোঝার চেষ্টা করবেন। ধারাভিত্তিক প্রশ্ন তো একটা ভুল হতে পারে, হোক, কিন্তু যেগুলো ধারাভিত্তিক প্রশ্ন না, তথ্যভিত্তিক প্রশ্ন, সেগুলো যেন ভুল না হয়। যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে, কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না। তার মানে 1500 উল্লেখ নাই, কত টাকা দিবে সেইটা, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত, কত টাকা সর্বোচ্চ দেওয়া যাবে। কারণ সর্বোচ্চ কারাদণ্ডের কথা উল্লেখ থাকলেও অনেক সময় অর্থদণ্ড অথবা উভয়দণ্ড, তদুপরি অর্থদণ্ড, এই ধরনের ভাষা থাকে, তাই না? জি অ্যান্ড শ্যাল বি মানে লাইবল ফর ফাইন এরকম থাকে, অ্যান্ড ফাইন এ ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে। সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই, মানে আনলিমিটেড ইংরেজিতে। আর হচ্ছে অত্যাধিক হবে না। আনলিমিটেড তার মানে কি মানুষকে 100 কোটি টাকার ফাইন দিবে? সেটা তো সম্ভব না। তো এখানে খ উভয়, অত্যাধিকও হবে না, আবার কোনো নির্দিষ্ট সীমা নেই। তার মানে এখানে মামলার পরিস্থিতি, মামলার কি ধরনের অপরাধ করেছে এবং ওই অপরাধে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভিকটিম, কতজন ভিকটিম ক্ষতিগ্রস্ত হয়েছে, অপরাধটা কতজন মিলে করেছে, এবং যে ব্যক্তি অপরাধ করেছে সে প্রথমবারের মতো করছে কিনা, না এর আগেও এই ধরনের অপরাধ করেছে, এবং যে ব্যক্তি অপরাধ করেছে তার সামর্থ্য কতটুকু দেওয়ার, সবকিছু মিলে কিন্তু ফাইন নির্ধারণ করা হয়। ঠিক আছে? জি। তাই এখানে গ হবে উত্তর, দুইটাই হবে, ক খ উভয়। তার মানে আপনি ক খ ইংরেজিতে আনলিমিটেড আর শ্যাল নট মানে নট এক্সেসিভ, এই দুইটা শব্দ মনে রাখতে হবে। এবং অনেক সময় একটা অপশনও উত্তর আসতে পারে, এখানে দুইটা অপশন উত্তর আছে। অনেক সময় দেখবেন যে ক খ উভয় বা সবগুলো,
এই ধরনের অপশন থাকলে আপনাকে সতর্ক হতে হবে। ক খ উভয় মানে আপনাকে আরেকবার পড়তে হবে ক খ, আসলে এটা উভয় হবে কিনা, মানে গ উত্তর হবে কিনা এটা চেক করার জন্য ক খ আরেকবার পড়তে হবে আপনাকে। হুম, দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য? এটা বহুল আসা প্রশ্ন, বিগত বছরগুলোতে বারবার আসে। 6 বছর, 6 বছরের মধ্যে আদায় করতে হবে। যদি 2 বছর কারাদণ্ড হয় ওই 2 বছরের মধ্যে করতে হবে, যদি 10 বছর কারাদণ্ড হয় তাহলে 6 বছরের মধ্যে করতে হবে। তার মানে 6 বছরের বেশি সময় যদি কারাদণ্ড হয় তাহলে 6 বছরের মধ্যে করে ফেলতে হবে। আর 6 বছরের যদি কম সময়ের কারাদণ্ড হয় তাহলে জেলখানায় থাকা অবস্থায় 2 বছরের কারাদণ্ড 2 বছরের মধ্যেই তার টাকাটা আদায় করে নিতে হবে। নাহলে ছেড়ে দেওয়ার পর তাকে আবার খুঁজে বেড়াবে ফাইন জি কালেকশন করার জন্যে। বুঝতে পেরেছেন? জি স্যার। মানে ভেতরে থাকা অবস্থায় তার টাকাটা মানে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে, ছেড়ে দিলে তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না, আদায়টা অনিশ্চিত হয়ে যাবে। এটা 70 ধারায় আছে, খুবই বারবার আসে এটা। সলিটারি কনফাইনমেন্ট মানে নির্জন কারাবাস। তাহলে এর বাংলাটা আপনার জানা না থাকলে সলিটারি কনফাইনমেন্ট দেখে অনেকের মাথা ঘোরাবে, ইংলিশ প্রশ্ন আগেই একটু দূর দিয়ে যাবে, তাই না, জি অ্যাভয়েড করে জি যাবে। জি। তাহলে দেখেন সলিটারি কনফাইনমেন্ট কিন্তু আমার নোটে আছে 74 ধারার মধ্যে। তাহলে সর্বোচ্চ জি 14 দিন দেওয়া যায়, 2 সপ্তাহের বেশি দেওয়া যায় না একটানা। অভ্যাসগতভাবে যে চুরি সংগঠিত করে তার সর্বোচ্চ সাজা কত হতে পারে? আমরা চুরির সংজ্ঞা পাই 378 ধারায়। 379, 80, 81 এবং 82 ধারায় যথাক্রমে 3 বছর, 7 বছর, 7 বছর এবং 10 বছরের সাজার বিধান আছে সংশ্লিষ্ট ধারাগুলোতে। কিন্তু কিন্তু 75 ধারায় কি আছে? এখানে অভ্যাসগতভাবে যে চুরি করে, তার মানে অভ্যাসগতভাবে চুরি করেছে, এর আগে 3 বছরের সাজা হয়েছে, পরবর্তীতে যদি আবার 3 বছরের সাজা বা তার বেশি সাজা হয় সেক্ষেত্রে এই সাজাটাকে বৃদ্ধি করে সর্বোচ্চ যাবজ্জীবন করে দেওয়া যাবে। তার মানে তার অভ্যাস হয়ে গেছে চুরি করা, তাকে আটকানোর জন্য আর কোনো উপায় নাই, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ভিতরে রেখে দিতে হবে। 75 ধারা যদি পড়েন এই বিষয়টা বুঝতে পারবেন। এখানে চুরি শুধু না, আরো কয়েকটি অপরাধের কথা 75 ধারায় বলা আছে, যে জি, এবং যারা এটা একটা কঠিন প্রশ্ন স্যার। এবং এটা একটা কঠিন প্রশ্ন, এটা অবশ্য ভুল করেছি আমি আমি অ্যান্সারে। এটা যাই হোক। এটা 10 বছর অনেকে উত্তর করবেন, 82 জি ধারা জি, 10 টার্গেট বছরই করে। করেছিলাম স্যার। তো এর যে 10 বছরই করেছিলাম। হ্যাবিচুয়াল অফেন্ডার মানে যারা অভ্যাসগতভাবে একটি কাজ বারবার বলে জি করে, এটাকে আমরা কিন্তু প্রসিকিউশন তারপর ডিফেন্সে কিন্তু দেখি। একটা যেমন মামলা আসছে কিছুদিন আগে আমার কাছে, গরু চুরির মামলা। তো এই মামলায় আসামির যে ফরওয়ার্ডিং বা চালান ফরওয়ার্ড যেটাকে বলে, মানে আসামিকে অ্যারেস্ট করে থানায় দিলে তার আরেকটা কাগজ তৈরি হয় যেটাকে আমরা চালান ফরওয়ার্ড বলি। তো আসামির ফরওয়ার্ডিং এ দেখা যাচ্ছে তার ইতিপূর্বে বিভিন্ন জেলায় ঠিক চুরির মামলা, মানে গরু চুরির মামলা আরো 8টা আছে। দিস ইজ আচ্ছা আচ্ছা। হিজ মামলা হ্যাবিচুয়াল। নম্বর 9, মানে এটা 9 নম্বর মামলা। এই মামলায় আসামি পক্ষ আমার কাছে আসছে, জামিনের চেষ্টা করেছি একবার, জামিন দেয়নি। আগামী রবিবারে আবার বেল ধরা হবে। তো এখানে 6 তারিখে সে ধরা পড়েছে ডিসেম্বরের। মিস কেস আশা করি যদি এর মধ্যে না দেয়, মিস কেসে হয়তো বা 6 তারিখের পরে দিতেও পারে। এর মধ্যে আবার একাধিক আসামি আছে, একজন আসামি আবার 164 ধারায় জবানবন্দিও দিয়েছে, দিয়ে আবার আমার আসামির নামও বলেছে যে এও ছিল আমাদের গ্রুপে। মানে আরো বিপরীতে চলে গেল। এই আলোচনাটা কেন করছি? জটিল। এই দেখবেন যে সিনিয়ররা বলে পিসিপিআর এ কয়টা মামলা আছে বেল হিয়ারিং এর সময় বা আগে। তো আচ্ছা, কি ফরওয়ার্ডিং এ বলে স্যার? ওটা কি পিসিপিআর, বলে? পিসিপিআর এ আচ্ছা কয়টা আচ্ছা। মামলা আছে, হ্যাঁ। তো পিসিপিআর এ কয়টা মামলা আছে মানে পূর্বের কয়টা মামলা আছে, নিষ্পত্তি হোক বা জি চলমান হোক। নিষ্পত্তি হয়ে গেলেও একটা মানুষ যদি খালাসও পায়, তার বিরুদ্ধে মামলা থাকা মানে তো দোষ তো তার আছে, তাই না? জি জি জি। মামলা হলে তো দুর্নাম হবে খালাস পেল। আর যদি সাজা হয় বা অনেক সময় আপোষ হয়ে বের হয়ে আসতে পারে, মামলা হওয়া মানে লাইফে একটা লাল দাগ পড়ে গেল, তাই না? জি তো পিসিপিআর এ মামলা থাকা মানে জামিনের সম্ভাবনা কমে যায়, তাই না? তো এই যে পিসিপিআর এ মামলা থাকার কারণে তার আগে সাজা আছে কিনা দেখবে, এবং থাকলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তখন আর ওই 10 বছর না, ম্যাক্সিমাম লাইফ তাকে থাকতে হবে ভিতরে। এটা কিন্তু ইতিপূর্বে কখনো আসেনি, এটা আমার নলেজে এসেছে। 75 ধারা এই ধরনের একটা প্রশ্ন করা যায়, আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে রাখি যেন এই ধরনের বিষয় বার কাউন্সিলের মাথাও তো আসতে পারে, যারা প্রশ্ন করবে জুডিশিয়ারি। তো যদি আসে আপনারা পারবেন, অথবা
বাস্তবেও কাজে লাগতে পারবে। কোন প্রশ্ন করবে তাহলে সেটা এইসব তো প্রশ্ন স্যার আমরা এই অভ্যাসগত ভাবে এই শব্দটার উপরেই নজর দেবো বেশি আর কি, তাইলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এটা, অথবা আর একটু ডিটেলে যদি আসে যে ইতিপূর্বে মামলায় তার 3 বছর সাজা হয়েছিল বা 5 বছর সাজা হয়েছিল, আচ্ছা। সে আবার অপরাধ আচ্ছা। করেছে, ক নামে একজন ব্যক্তির নাম জি। দিয়ে গল্প দিয়ে দিল, ঘটনাগত প্রশ্ন, প্রবলেমেটিক জি। জি। প্রশ্নের আকারে দিয়ে দিল। এটা কিন্তু রিটেনের জন্য গুরুত্বপূর্ণ 75 ধারা, তাই না? জি স্যার। পেনাল কোডের 89 ধারায় বর্ণিত সাধারণ ব্যতিক্রমের সুবিধা গ্রহণের ক্ষেত্রে কোনো অভিযুক্ত ব্যক্তি কয়টি ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে? দেখবেন এখানে 4টি ব্যতিক্রম আছে, মানে ব্যতিক্রমের ব্যতিক্রম 4টি আছে। ঠিক আছে, 89 ধারা যদি বের হুম। করেন আমার নোটে, তাহলে দেখতে পাবেন 4টি ব্যতিক্রম আছে। মানে মঙ্গলের স্বার্থে আমি কাজ করছি, করতে যে অমঙ্গল হয়ে গেল, মানে এটাকে বলে হিতে বিপরীত হয়ে গেল। ডাক্তার বাঁচানোর জন্য হার্টের অপারেশন করলো, কিন্তু অপারেশন সাকসেসফুল হলো না। ওটি থেকে বের হয়ে ডাক্তার বলছে সরি। ডাক্তার সরি বলার অর্থ কি? মানে অপারেশন সাকসেসফুল হয়নি, তাই না? জি স্যার। বাঁচানো সম্ভব হয়নি। তো এখন ডাক্তার যদি কোনো কারণে নেগলিজেন্স থাকে, বা ডাক্তার জেনে শুনে যে 100% মারা যাবে, অপারেশন করে লাভ নাই, এটা জানার পরও যদি অপারেশন করে, তার মানে তার মধ্যে অর্থ উপার্জনের একটা ইচ্ছা আছে, তাই না? তো জি। এই ধরনের কিছু বিষয় আছে। আবার দেখা যাচ্ছে যে তার মঙ্গল করার ইচ্ছা নাই, অপারেশন করছে ভিন্ন উদ্দেশ্য, হয়তো বা অপর পক্ষ কোনো শত্রু পক্ষ এসে বলেছে যে আপনি অপারেশন করেন, করেও তাকে মেরে ফেলেন, ডাক্তার বিক্রয় হয়ে গেছে টাকার কাছে ঘুষ খেয়ে। এ ধরনের হতে পারে, সিনেমাতে আমরা দেখি ডাক্তারকে কিনে নিয়েছে, জি। তাই না? জি। বিশেষ করে যেই সিনেমাতে নায়ক বা কোনো প্রধান চরিত্র পাগলাগারদে থাকে, অনেক সময় ওই নায়কের শত্রুপক্ষ টাকা দিয়ে কিন্তু ভালো মানুষকে পাগল সাজিয়ে রাখে। পাগলাগারদে জি। ভালো মানুষ গেলেও কিন্তু সে যতই চিল্লে বলে আমি পাগল না, সবাই তো বলে আমি পাগল না, কিন্তু ওখানে কিন্তু জি। পরিস্থিতি খারাপ থাকে। তো এরকম হয় জি। কিন্তু, তাই না? তো বিশেষ করে জি। জি। পাগলাগারদে কোনো ভালো মানুষকেও কিন্তু প্রবেশ করিয়ে দেয়। অনেক ভালো মানুষ কিন্তু পাগলাগারদে বাস্তবেও কিন্তু থাকে। না, এরকম ইতিহাস আছে তো স্যার, সম্পত্তির কারণে তার নিজ পরিবারের লোকজনই তাকে মানসিক ডাক্তার দেখিয়ে পাগলা গারদে ঢুকিয়ে দিয়েছে স্যার। এরকম ঘটনা অনেক আছে। এরকম করে। আমাদের কাছেও মামলা আসে যে সে চুরি করে, বারবার চুরি করে, নেশাগ্রস্ত ব্যক্তি, গাঁজা খায়, হেরোইন খায়। তো বাবা বা মা তার নামে মামলা করে জেলখানায় ঢুকিয়ে দেয়। আবার 1 মাস এসে বাবা মা এসে কান্নাকাটি করে যে 1 মাস ছিল, এখন আমার ছেলেকে জামিন দেন। এরকম হয়। আচ্ছা, আমরা এগিয়ে যাই। তার মানে মঙ্গল করার উদ্দেশ্যে যদি হয়, সরল বিশ্বাস এবং মঙ্গল দুইটা শব্দের মধ্যে যদি কি থাকে, সন্দেহ থাকে, তাহলে কিন্তু এই যে 4টি ব্যতিক্রম আছে, তার মানে ব্যতিক্রমের ব্যতিক্রমের মধ্যে চলে যাবে, সুবিধা আর পাবে না। সাধারণ ব্যতিক্রম সমূহে অপরাধের কোন উপাদানটি অনুপস্থিত থাকে, মানে থাকে না, সেটা হচ্ছে মেন্স রিয়া, মানে গিলটি মাইন্ড। গিলটি মাইন্ড থাকে না বলে কিন্তু সেটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে চলে যায়। তাছাড়া একটা ক্রিয়া মানে কাজ হয়, অপরাধমূলক কাজ হয়, এই কাজের ফলে ভিকটিম ইনজুরি হয়, এগুলো হয়, হ্যাঁ। জি। তো এখানে দেখেন 96 থেকে 106-এর মধ্যে আমার এমসিকিউ নোটে খুব সুন্দর বর্ণনা করা আছে, রিটেন নোটেও আছে, যে মেন্স রিয়া না থাকার কারণে সেটা সাধারণ ব্যতিক্রম বা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের আন্ডারে চলে যাচ্ছে। এই 27 নম্বর প্রশ্নতে আপনাদের আমি প্রশ্ন করব, সবাই একটু সতর্ক হন এবং মাইক অন করার জন্য রেডি থাকেন। এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। প্রথম সেন্টেন্সে 2টি তথ্য পেলাম। খ এই কথা না জেনে, খ এই কথা না জেনে, তার মানে এই যে যে অসুস্থ, তার বুকের মধ্যে মনে করেন হার্টে একটা রিং পড়ানো আছে, এবং হার্টের মধ্যে যদি একটা ঘুষি মারি, আমার হার্টে রিং নাই, আমার বুকে একটা ঘুষি মারলে হয়তো বা লাগবে, ব্যথা পাবো, তো হয়তো বা মারা যাব না, সুস্থ ইয়ং মানুষ। কিন্তু একজন 70-80 বছরের ব্যক্তি, তার হার্টে রিং পরানো আছে, তার বুকে একটা ঘুষি মারলে মারা যাওয়ার সম্ভাবনা ভালো, তাই না? জি। এখন এ কথা জানে না যে ওই এর বুকে রিং পরানো আছে বা এমন একটা রোগে ভুগছে। আমি রিং পরানোর উদাহরণ দিচ্ছি, অন্যান্য অসুখও হতে পারে। এরপরে আরেকটি তথ্য, ক কে দৈহিক জখম করার অভিপ্রায়ে, তার মানে এখানে কি খুন করার অভিপ্রায় আছে? না, দৈহিক জখম করার অভিপ্রায়। দৈহিক জখম তার মানে হয় হার্ট করবে,
সিম্পল হার্ট অথবা গুরুতর, গ্রিভিয়াস হ্যাঁ, হার্ট। গ্রিভিয়াস হার্ট, জি গুরুতর আঘাত বা সাধারণ আঘাত, যে কোনো একটা আঘাত করবে। তার মানে ওই 323, 24, 25, 26 এই ধরনের অপরাধ করবে। 302, 304 এই ধরনের অপরাধের তার কি নাই, ইচ্ছা নাই, ইন্টেনশন নাই। দেওয়ান সোহেল ভাই, বুঝতে পারছেন? দেওয়ান সোহেল ভাই, উনি ক্লাসে আছেন কিনা দেখে নেই। হ্যাঁ আছেন, লাইনে আসেন ভাই। তাহলে খ কিন্তু, হ্যাঁ খ কিন্তু ক কে দৈহিক জখম করবে, মেরে ফেলবে না। বুঝতে পারছেন সোহেল ভাই? জি হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। এবার দেখেন, এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু করতে পারে। অরেঞ্জ হাইলাইট করলাম শেষে, কালারগুলো তো চেনা যায় ভিন্ন ভিন্ন নাকি? জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে অরেঞ্জ হাইলাইটের মধ্যে কি আছে দেখেন তো। এমন এমন আঘাত আঘাত করে করে। যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু করতে পারে। এবার হ্যাঁ, আমি উত্তরে চলে যাই। উক্ত আঘাতের ফলে ক মারা যায়, এটি একটি কি হবে? তো এখানে, এটা একটি খুন স্যার। এখানে দেখেন রোগে ভুগছে, ঠিক আছে। এখন জানতো না, এটাও ঠিক আছে। হ্যাঁ, হুম। জানতো না, ঠিক আছে। কিন্তু এখানে অনেকের মনে হতে পারে অপরাধমূলক নরহত্যা, তার মানে ক উত্তর করবে, কিন্তু এখানে গ উত্তর হওয়ার কারণটা কি, কে ব্যাখ্যা করবেন? স্যার স্যার আমি বলবো তো স্যার। অপরাধমূলক করা মানে ঠিক আছে। এখানে কিন্তু খুন করার উদ্দেশ্য নাই, বলছে দৈহিক জখম করার উদ্দেশ্য আছে তার। আমি দৈহিক জখম করব বলে মারলাম, কিন্তু খুনের দায়ে আমি দোষী কেন হব? কারণ এর আগে আমরা জানলাম যে 299 এবং 300 ধারার বা মার্ডার এবং কালপেবল হোমিসাইডের মেন পার্থক্য কি? ইন্টেনশন টু কিল অর ইন্টেনশন টু মার্ডার, তাই না? আচ্ছা। তো এখানে তো বলেই দিচ্ছে, যেটা আমি পিঙ্ক হাইলাইটেড করে রেখেছি, যে ইন্টেনশন নাই কিল করার, তারপরেও কিল বা মার্ডারের শাস্তি কেন হচ্ছে? কে বলবেন? স্যার স্যার বলবো স্যার। মাথায় ঢুকতেছে। বলেন। স্যার আপনি এই যে অরেঞ্জ হাইলাইট করলেন স্যার, এটার মধ্যে উত্তর আছে স্যার। মানে এমন আঘাত যা একজন সুস্থ ব্যক্তি মারা যাবে, তার মানে এটা খুন স্যার। 300 ধারার 4টি উপাদান আছে না? জি 4টি উপাদানের মধ্যে একটা উপাদান। তার মানে আমি যদি এই যে প্রথমে ইয়েলো, তারপরে গ্রিন, ব্লু, পিঙ্ক, এগুলো সবকিছু যদি বাদ দিয়ে দিই, শুধু লাস্টের অরেঞ্জ এতটুকুই যদি পড়ি, তাহলেই কিন্তু উত্তর পারা সম্ভব। তার মানে আগে জি রোগের কথা বললো, না জেনে আপনাকে কনফিউজ করলো, এবং দেখা যাচ্ছে যে আপনাকে সময় কিল করছে এবং আপনার মাথার মধ্যে জড়তা তৈরি করছে, আপনাকে কনফিউজড করছে। তারপরে শেষে বলছে যে এমন আঘাত করে যে একজন সুস্থ ব্যক্তির মৃত্যু করতে পারে। ভাই, অসুস্থ ব্যক্তি তো মারা যাবে, এমন আঘাত করেছে, মনে করেন হাতে একটা তরবারি আছে, তরবারি দিয়ে গলা কেটে ফেলেছে। তো তরবারি দিয়ে গলা কাটলাম, এখন খকে প্রশ্ন কর, যদি খ যদি আদালতে এসে ক যদি আদালতে, না সরি, খ, খ তো এখানে আসামি। খ যদি আদালতে এসে বলে যে আমার তো তার হত্যার উদ্দেশ্য ছিল না, আমি শুধু তার গলা কাটতে চেয়েছিলাম, যে গলা মাথা থেকে, মানে মাথা, এই মাথা শরীর থেকে আলাদা করে দেওয়ার ইচ্ছা তো, শরীর থেকে যদি মাথা আলাদা করা হয় মানুষ বাঁচবে? না স্যার, বাঁচবো না স্যার। আমার মৃত্যুর মানে তাকে খুন করার উদ্দেশ্য নেই, আমার শুধুমাত্র মাথা আলাদা করার ইচ্ছা, এটা বললে কি হবে? তার মানে এমন ডেঞ্জারাস কাজ করছি যে সুস্থ ব্যক্তি মারা যাবে। এটা একটা পয়েন্ট আছে না 300 ধারায়? জি স্যার। তার মানে অরেঞ্জ হাইলাইটেড অংশটুকুই বলে দিচ্ছে এটা খুন হবে। তার মানে ওই যে এই রোগে ভোগা, মৃত্যুর সম্ভাবনা আছে না জেনে, দৈহিক জখম করার অভিপ্রায়, এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্নটাকে জটিল করা হয়েছে। কিন্তু আপনি পড়বেন, বোঝার চেষ্টা করবেন। এই যে আমি সুন্দরভাবে বিভিন্ন বিভিন্ন কালার ব্যবহার করলাম, আপনার পরীক্ষার হলে এত কালার নিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু কি করবেন, আপনি আলাদা আলাদা আন্ডারলাইন করবেন। যেমন একটানে ক এমন একটি রোগে ভুগছে পর্যন্ত একটানে এতটুকু আন্ডারলাইন করবেন। তারপরে এক আঘাতে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, এটা আরেকটা আন্ডারলাইন করবেন। তার মানে দুইটা আন্ডারলাইনের মধ্যে আপনি সামান্য ফাঁকা রাখবেন। আমার কথা বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে স্যার। স্যার প্রশ্ন কি আন্ডারলাইন করা যায় স্যার পরীক্ষার হলে স্যার? অবশ্যই করা যাবে, প্রশ্ন আপনি লিখতে আচ্ছা। পারবেন, সমস্যা নাই। প্রশ্ন তো আপনাকে দিয়ে দেয় এখন, প্রশ্ন তা নিয়ে নেয় না। জি
প্রশ্ন দিয়ে দেয়, আপনার প্রশ্নে আপনি ছোটখাটো দাগ দিতেই পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, আপনি আন্ডারলাইন করলেন, আপনি আন্ডারলাইন করলেন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রশ্নের তথ্য ভাগ ভাগ হয়ে যাচ্ছে। আন্ডারলাইন করলে কি হয়, মাথায় প্রশ্ন প্রবেশ করে ভালো, তাই না? জি যেটা জটিল সেটা, আর যেটা ছোট প্রশ্ন, বিশেষ করে যেই প্রশ্নে বাক্য একাধিক, সে প্রশ্ন আন্ডারলাইন করলে সুবিধা হয়, বিশেষ করে রিটেন পরীক্ষার সময়। এটা রিটেনে, এই সেম প্রশ্ন রিটেনে তুলে দিয়ে আমি প্রশ্ন করতে পারি, পারি না? জি আচ্ছা, অ্যাবেটমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে কোথায়? এটা বোঝার কিছু নয়, মুখস্থ করতে হবে। 107-এ, 107 ধারায় অ্যাবেটমেন্টের সংজ্ঞা আছে। জি বর্তমানে কোন সাজাটি বলবৎ নেই? বলবৎ নেই মানে চালু নাই, দেওয়া যায় না। 53 ধারায় আছে, ট্রান্সপোর্টেশন, দ্বীপান্তর। দ্বীপান্তর। অ্যাবেটমেন্ট সংগঠনের উপাদান কয়টি? 3টি। এবার আরেকটি প্রশ্ন অ্যাবেটমেন্ট থেকেই, এ বি কে সি এর ঘর পোড়ানোর জন্য প্ররোচিত করে, তাহলে কি করতে বললো? ঘর পুড়িয়ে দাও। এ বললো যা ঘর পুড়িয়ে দিয়ে আয়। তো ঘর পোড়াতে গিয়ে দেখলো যে ঘরের মধ্যে মূল্যবান সম্পদ আছে, সোনা দানা আছে, ল্যাপটপ, মোবাইল আছে। তো সেগুলো চুরি করে নিয়ে চলে আসলো। তো চুরি করতে তার বলেনি বস, তাই না? যে চুরি যে করেছে জি সে নিজের নিজের থেকে করেছে, তাই বস তো চুরির দায় নিবে না, শুধু ঘর পোড়ানোর দায় নিবে, তাই না? তাহলে ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে এ, আর বাদ বাকির জন্য দায়ী হবে কি? বি, তাই না? বি এটা আমরা কিন্তু 111 ধারায় পড়েছি উদাহরণ। মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে প্ররোচনার শাস্তি কি? যদি অপরাধটি সংঘটিত হয়, মানে অপরাধটি যেটা করতে এসেছিল সেটাই করেছে এবং আরেকজন প্ররোচনা দিয়েছে, বা ভিন্ন অপরাধ হয়, খুন করতে গিয়েছে, খুন হয়নি কিন্তু গুরুতর আঘাত পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু 14 বছর বলা আছে। 115 ধারাটা দেখে নেবেন, আমি পড়েছি এগুলো খুব সুন্দর করে। খুন এবং দণ্ডনীয় নরহত্যার মধ্যে মূল মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসে। খুনের অভিপ্রায়, একটু আগে বলছিলাম যে ইন্টেনশন টু মার্ডার, ঠিক আছে, জি 300 ধারার আছে। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ কারাদণ্ড কি? রাষ্ট্রদ্রোহ করলে কি যাবজ্জীবন? বোঝাই যাচ্ছে অনেক বড় অপরাধ, শাস্তিও কি হবে? বেশি হবে। কয়টি ক্ষেত্রে সমাবেশ বেআইনি হয়ে উঠতে পারে? 5টি ক্ষেত্রে। বেআইনি সমাবেশ যখনই শুনবেন তখন পাঁচ, হাতের পাঁচ। এ- পাঁচজন এখানে আমি একটু পাঁচ উদাহরণ দিই। জি, হাতের পাঁচ যদি এটা আছে, মানে আমি হাত দেখাচ্ছি, যদি এরকম করে, এটাকে কি বলে? মুষ্টি হয়ে গেল, তার মানে মুষ্টি জি এই অবস্থায় যদি কাউকে আঘাত করা হয় সেটাকে চড় বলে, আর এই অবস্থায় আঘাত করলে সেটাকে কি বলে? ঘুষি বা বক্সিং, তাই না? খুশি জি তো কোনটাতে আঘাত বেশি পাবে মানুষ একত্রে করলে? তার মানে ঘুষি জি হ্যাঁ, স্যার তাহলে একতাই বল। এই পাঁচটা আঙ্গুল একত্রে হলেই বল বেশি প্রয়োগ করা যাবে। জি তো এই জি পাঁচ, তার মানে সবাই একত্রে হলো, 5 জন একত্রে হলো, বেআইনি সমাবেশ। তার মানে সংখ্যা 5 জন, উপাদান 5টি, ঠিক আছে। আবার জি জি অ্যাবেটর আছে, 108 ধারা অ্যাবেটর আছে না? জি অ্যাবেটরের আপনার অ্যাবেটরের ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যতিক্রম আছে 5টি, তো সেগুলো আমি ফাইনাল টাচ নোটে, মানে 5 দিয়ে কোথায় কোথায় আছে সেগুলো একত্রে করার চেষ্টা করব, হ্যাঁ। তারপর 375 ধারায় রেপের উপাদান 5টি, এগুলো একত্রে করে দিয়ে দিলে আপনার মনে রাখতে সুবিধা হবে সংখ্যাভিত্তিক প্রশ্নগুলো। জি পাঁচ সংখ্যাটা অনেক জায়গায় আছে স্যার। হুম হুম। কোন অপরাধ সংগঠন সংক্রান্ত আলামত, আলামত মানে কি? এভিডেন্স। মনে করেন রক্ত, চাকু, তারপরে পোশাক, এগুলো যদি নষ্ট করে তার মানে কি? এভিডেন্স নষ্ট করছে, সাক্ষ্য নষ্ট করছে, তাহলে এটা 201 ধারায় সাজা হবে। আলামত শব্দটা কিন্তু 201 ধারার মধ্যে আমার নোটেও নাই, ঠিক আছে। কিন্তু আলামত শব্দ মানে কি? আচ্ছা সাক্ষ্য নষ্ট করা। আমার নোটের মধ্যে আলামত শব্দটা নাই, কিন্তু বাস্তবে আলামত শব্দটা আচ্ছা অনেক আচ্ছা ব্যবহার হয় কোর্টে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা কয়টি ক্ষেত্রে সম্পত্তি, তারপর আবার এখানে আছে ও শরীরের, তার মানে অনেকেই এটা কি দিয়ে দিবে? 6টি দিয়ে দিবে। স্যার আমি নিজে দিয়েছি স্যার, আবার কালাগুলা করে না, পড়েছি। এখানে সম্পত্তির জন্য 4টি আছে, তাহলে সম্পত্তি প্রথমে দিয়েছি, আবার চারও প্রথমে দিয়ে দিয়েছি,
তার মানে সম্পত্তি দেখে 4 অনেক উত্তর করবে, ফাঁদে পড়বে, আপনি যেমন পড়েছেন। কিন্তু জি, পরে যে কিন্তু ও হবে 10টা। শরীরের দিয়ে দিয়েছি, বিগত সালের প্রশ্ন জি কিন্তু শরীর অথবা সম্পত্তি পৃথক পৃথক ভাবে আসে, দুইটা একসঙ্গে আসে না। আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, উত্তর হয়ে যাবে কি 4, 6, 10, 10। মানে শেষেরটা। তার মানে 100 এবং 103 দুইটা ধারাকে টার্গেট করে প্রশ্ন করা। দারুণ ফাঁদ, তাই না? জি স্যার, এই ফাঁদে পড়ে গেছি স্যার। দাঙ্গা মানে রায়োটিং, ইংরেজিতে বেআইনি সমাবেশ মানে আনলফুল অ্যাসেম্বলি বা ইলিগ্যাল অ্যাসেম্বলি, যেটাই বলি না কেন। মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদান কোনটি? ফোর্স অর ভায়োলেন্স। ফোর্স মানে বল প্রয়োগ, ভায়োলেন্স মানে সহিংসতা। যে কোনো একটা হলেই হবে। গতে কিন্তু উভয় আছে। হ্যাঁ, গতে উভয় আছে, উভয় দরকার নাই। অ্যান্ড দিলে দুইটাই থাকতে হবে, বল প্রয়োগও করতে হবে, সহিংস আচরণও করতে হবে। দুইটার তো দরকার নেই, যে কোনো একটা হলেই হবে। এবং রাইটিং এর সংজ্ঞাতে কিন্তু ফোর্স অর ভায়োলেন্স শব্দটাই আছে 146 ধারায়। এটা বিগত সালের প্রশ্ন নয়, আমার তৈরি করা প্রশ্ন। ড্যাশ অফ আনলফুল অ্যাসেম্বলি গিলটি অফ অফেন্স কমিটেড ইন প্রসিকিউশন অফ কমন অবজেক্ট। 149 ধারার যে প্রভিশন বা সেন্টেন্স হুবহু তুলে দিয়েছে। তো এখানে দেখেন, ইস মেম্বার, এভরি মেম্বার, এনি মেম্বার, অল মেম্বার, সবগুলো শুনতে একই রকম এবং অর্থ মোটামুটি একই, তাই না? জি কিন্তু আইনে কোনটা আছে সেটাই হবে উত্তর। আইনে আছে এভরি মেম্বার, আপনাকে এভরি মেম্বারই দিতে হবে। ইস মেম্বার বা এনি মেম্বার বা অল মেম্বার দিলেও হবে না। এভরি আর অলের মধ্যে তো পার্থক্যই নাই, আছে কি? জি, সেটাই স্যার। যেহেতু আইনে এভরি মেম্বার আছে, তাই আপনাকে এভরি মেম্বার উত্তর দিতে হবে। 40 নম্বর প্রশ্ন, বিগত সালে আসেনি, আমার তৈরি করা প্রশ্ন, নতুন প্রশ্ন। নির্বাচনের অধিকার নয় কোনটি? তো নির্বাচনের অধিকার সংক্রান্ত বিধান আছে 71 এতে, 171 এতে। তো নির্বাচনের অধিকার বলতে কেউ নির্বাচনে দাঁড়াবে, প্রার্থী হওয়া, যেমন তাসনিম যারা, উনি প্রার্থী হবেন শুনতে পাচ্ছি, তাই না? এনসিপির একজন জি মানে হেভিওয়েট প্রার্থী, খুবই সুপরিচিত একজন ব্যক্তি, সোশ্যাল মিডিয়াতে আগে থেকে অ্যাক্টিভ ছিলেন, ভালো মানুষ, ভালো কাজ করবেন আশা করি। তো তিনি ভোটে দাঁড়িয়েছেন। এরকম অনেক প্রার্থী ভোটে দাঁড়াবে, আবার অনেক প্রার্থী ভোটে দাঁড়ানোর পরে প্রার্থীপদ প্রত্যাহার করবে, শেষের দিকে বসে যাবে, অপর কোনো জি জি পক্ষের জি। অপর কোনো পক্ষের প্রভাবে বসে যাবে। এটাকে বলে ডামি প্রার্থী। ডামি প্রার্থী মানে যারা হ্যাভিওয়েট প্রার্থী, তারা কিছু কৌশল করে, কিছু টাকা খরচ করে, তার বিপরীতে আপনার স্বতন্ত্র 4-5টা প্রার্থী দাঁড় করে দেয় এবং তাদেরকে প্রচার করতে বলে, এবং তাদের প্রত্যেকের মনে করেন 1000 করেও যদি ভোট হয়, 1000-2000 করে ভোট তারা রেডি করলো, এবং শেষের দিকে ওই দামি প্রার্থীদেরকে কিনে নিল। হয়তো প্রথম থেকেই দামি ছিল না, পরে আবার বিক্রি হয়ে গেল বেশি টাকায়। সে চিন্তা করলো আমি জি পাশ তো হয়তো করতে স্যার। পারবো পারবো না, যে পাশ করতে পারবো তার থেকে, যে পাশ করতে পারবে তার থেকে আমি যদি 5-10 লক্ষ টাকা পাই, তাহলে সমস্যা কি? যে বসে গেল। বসে যাওয়া মানে প্রার্থী পদ প্রত্যাহার করা। এটাও কিন্তু অধিকার আছে, আমি দাঁড়াতেও পারি, আমি বসেও যেতে পারি, এটা অধিকার। আমি বসতে পারবো না এরকম কোনো কিছু না, এটাও রাইট, ইলেকটোরাল রাইট ইংরেজিতে। ভোট প্রদান, ভোটারের অধিকার, ভোট প্রদান করা, ভোট প্রদান থেকে বিরত থাকা অধিকার। আমি ভোট দিতেও পারি, না দিতেও পারি, আমার ইচ্ছা, কেউ জোর করতে পারবে না আমাকে ভোট দেওয়ার জন্য। তাহলে ভোট দেওয়া আমার অধিকার, ভোট না দেওয়া আমার অধিকার। কিন্তু পোলিং এজেন্ট হওয়া মানে কি? ভোট যে গণনায় সহযোগিতা করাকে পোলিং এজেন্ট বলে। পোলিং এজেন্ট এক জিনিস আর পোলিং অফিসার আরেক জিনিস। পোলিং অফিসার মানে প্রথম থেকেই ওই যে ভোটের কাজে দায়িত্ব পালন করা, যারা সরকারি চাকরি করে, বিশেষ করে চাকরিজীবী। প্রাইমারি টিচার বা তৃতীয় বা চতুর্থ শ্রেণী যারা কর্মচারী, তাদেরকে কিন্তু পোলিং এজেন্ট করা হয়। এই ধরনের মানে স্থানীয় সরকার নির্বাচন মানে এমপি মন্ত্রী তো ন্যাশনাল, এমপি নির্বাচন হচ্ছে ন্যাশনাল বা জাতীয় নির্বাচন, আর স্থানীয় সরকার বলতে ওই যে চেয়ারম্যান, মেম্বার, এদের। তো যারা চাকরি করে তাদেরকে পোলিং অফিসার করা হয়। পোলিং এজেন্ট কারা? ওই প্রার্থীদের পক্ষে একজন ভিতরে প্রবেশ করে, তারা সঠিকভাবে গণনা হচ্ছে কিনা, ব্যালট পেপার আলাদা করা, গণনাতে হেল্প করতে সাহায্য করে, এবং স্বচ্ছ হচ্ছে কিনা সেটা দেখে। মানে
যে প্রার্থীদের নিজস্ব প্রতিনিধি আর কি। হ্যাঁ, প্রার্থীদের প্রতিনিধি হচ্ছে পোলিং এজেন্ট। তো পোলিং এজেন্ট হওয়াটা কিন্তু নির্বাচনের অধিকার না, এটা বাইরে, এটা আমার বানানো প্রশ্ন। এবং এই যে আমি চতুর্থ অপশন দিয়েছি এটাও কিন্তু খুব টেকনিক্যাল অপশন দিয়েছি, তাই না? জি এবং স্যার। এই অপশনটাও কিন্তু ভোটের সাথে রিলেটেড, আমি কিন্তু একটা বানিয়ে অপশন দিলাম এবং সেটা যদি এটার সাথে খাপছাড়া হয়ে যায় তাহলে তো হবে না, তার মানে এটার সাথে মিলাতে হবে। এবং যেন এই অপশনটা দিয়ে আপনাকে কনফিউশন তৈরি করতে পারি, মনে হতে পারে এটাও তো ভোটের একটা অধিকার হতে পারে, তাই না? তাহলে এটা হবে উত্তর। অ্যাবেটর এর সংজ্ঞায় কয়টি ব্যাখ্যা উল্লেখ আছে? অ্যাবেটরের সংজ্ঞায় কয়টি ব্যাখ্যা আছে? পাঁচটি ব্যাখ্যা। একটু আগে আমি বললাম যে পাঁচ শব্দটা। জেড কে চুরির দায়ে ফাঁসানোর উদ্দেশ্যে এ ইচ্ছাকৃতভাবে জেড এর ব্যাগে একটি স্বাক্ষরকৃত চেক রাখলো মানে মিথ্যা সাক্ষ্য তৈরি করলো, তাই না? জি তাহলে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা, যেটাকে ইংরেজিতে কি বলে, ফেব্রিকেশন অফ উইটনেস। মিথ্যা সাক্ষ্য দেওয়া না, মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা। আদালতে দাঁড়িয়ে কি মিথ্যা কথা বললো সে? সেমন কাজ করলো যেন আরেকজন ফেঁসে যায়, তার জি মানে তৈরি করলো। ষড়যন্ত্রের মতো কাজ করলো। এটাকে বলে হচ্ছে 192 সংজ্ঞা আছে, যে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা বা ফেব্রিকেশন। বাংলাদেশি মুদ্রা জালকরণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। মারামারি সংগঠনের সর্বোচ্চ শাস্তি 160 ধারায় আছে। এটা ভালোভাবে পড়তে হবে, দেখেন অপশনগুলো খুবই ক্রিটিক্যাল। 1 মাস, অনূর্ধ্ব 1 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা 100 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড, মানে পুরোটা। এখানে কোনো জায়গায় শুধু বিনাশ্রম দিয়েছি, কোনো জায়গায় শুধু সশ্রম দিয়েছি, কোনো জায়গায় অর্থদণ্ডের পরিমাণ কম বেশি করে দিয়েছি। কুইক উইথ চাইল্ড নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত, সরল বিশ্বাস ছাড়া। দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে। দুইটা পয়েন্ট কি? একটা হচ্ছে জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত, ব্যতীত মানে উইথাউট, মানে তার বাঁচানোর উদ্দেশ্য নাই, তার ইন্টেনশন হয়তো কিছু কিছু জায়গায় কিন্তু অবৈধভাবে মিসক্যারিয়েজ করা হয়, অ্যাবর্শন করা হয়, তাই না? জি সেটার কথা বলা হচ্ছে। সৎ বিশ্বাস ছাড়া, তার মানে দুইটাই নাই। তার মানে এখানে এই যে পিঙ্ক আর অরেঞ্জ দুইটার যে কোনো একটাও যদি থাকে তা উত্তর একই থাকবে, ঠিক আছে? এখানে দুইটাই আছে, তার মানে এটা অবশ্যই অপরাধ হবে এবং এটা সর্বোচ্চ শাস্তি হবে হচ্ছে 7 বছর। অপরাধে আশ্রয় দান দণ্ডনীয় অপরাধ, অপরাধীকে আশ্রয় দান করা দণ্ডনীয় অপরাধ। এটা কিন্তু আমরা সংজ্ঞা পেয়েছি হচ্ছে 52 এতে, কিন্তু এইটার আবার যে পানিশমেন্ট সংক্রান্ত ধারা হচ্ছে 212-তে। 212-তে কেন এটা দেওয়া হলো? অপরাধীকে যদি আমি আশ্রয় দিই তাহলে সমস্যা কি হবে? অপরাধীকে আশ্রয় দেওয়ার অর্থ হচ্ছে আলামত ধ্বংসর সামিল, তাই মিথ্যা সাক্ষ্য দেওয়ার সামিল। তার মানে প্রসিকিউশন বা বিচার কার্যে ব্যাঘাত সৃষ্টি করা সামিল। তাই এখানে সেট করা হয়েছে এটা 212 ধারায়। স্বামী স্ত্রী যদি পরস্পরকে দেয় তাহলে এটা অপরাধ না, অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে অপরাধ হবে। বেঞ্চ সহকারে মানে পেশকার যদি কোনো কিছু করে, রায় পরিবর্তন করে, একজন মনে করেন যে 2 বছরের জেল হয়েছে, তাকে খালাস দিয়ে দিয়েছে, ঠিক আছে? পেশকার চেঞ্জ করে ফেলেছে রায়, তাহলে পেশকারের 7 বছরের জেল হবে। জেড বি কে আঘাত করলো, ফলে বি ক্রোধে উদ্দীপ্ত হয়ে পড়লো। আগন্তুক এ উক্ত ক্রোধের সুবিধা নিয়ে জেড কে হত্যার উদ্দেশ্যে বি এর হাতে একটি ছোরা দিয়ে তাকে সহায়তা করলো। ছোরাটি দিয়ে বি জেড কে হত্যা করলো, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বি দণ্ডনীয় নরহত্যা হবে। অর্থাৎ বি যেহেতু রাগের মাথায় ছিল, তার মাথা গরম ছিল, হট মাইন্ডেড ছিল, হট ব্লাডেড হয়েছিল, তাই বি এর সাজা সাডেন কম হবে। প্রভোকেশন। হ্যাঁ, সাডেন সাডেন। হ্যাঁ, আলোচনা করছিলাম 48 নম্বর প্রশ্ন। বলছিলাম যে একজন আরেকজনের সাথে ঝামেলায় জড়িয়েছে এবং আগন্তুক মানে তৃতীয় আরেকজন ব্যক্তি এসে একজনের হাতে ছোরা বা ধারালো অস্ত্র তুলে দিয়েছে এবং সেটি দিয়ে আরেকজনকে আঘাত করে হত্যা করা হয়েছে। এই ধরনের প্রশ্ন আমরা 300 ধারার মধ্যে পেয়েছি এবং এটা 38 ধারার সাথেও কিছুটা রেলিভেন্ট। অর্থাৎ একই অপরাধ হলো, দুইজন ব্যক্তি মিলে করলো, কিন্তু তাদের সাজা দুই রকমের, ভিন্ন ভিন্ন সাজা। বি হচ্ছে দণ্ডনীয় নরহত্যা, মানে বিয়ের সাজাই কম, যদিও বিয়ের হাতে চাকু এ তুলে দিল এবং বি সেই চাকু বা ছোরা দিয়ে জেডকে হত্যা করলো। যেহেতু বিয়ের মাথা গরম ছিল, সে ক্রোধে উদ্দীপ্ত ছিল,
সাডেন প্রভোকেশনের কারণে, এবং ওই ঘটনার সুযোগ নিয়ে তার হাতে ছোরা যদি তুলে না দিত, তাহলে হয়তোবা তাদের মধ্যে বড়জোর হাতাহাতি হতো, সাধারণ আঘাত এই পর্যন্ত হতো, কিন্তু এই হত্যাকাণ্ড হতো না। তাহলে দোষটা মূলত এর, কেন ছোরাটা তার হাতে তুলে দিল? তাহলে একেই খুনের দায়ে দোষী করতে হবে। বুঝতে পেরেছেন এটা? কে বুঝতে পারেননি? জি স্যার। তারপরে এক ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুর গায়ে আঘাত লাগে। নবজাতক মানে 2-3 দিন বয়স এরকম, একেবারে শিশু বাচ্চা, এবং শিশুটি মারা যায়। অর্থাৎ আঘাত লেগে, হালকা আঘাতে একটা শিশু মারা যেতে পারে। তার মানে ওই ব্যক্তি নিজের সন্তানকে মেরে ফেলছে অ্যাক্সিডেন্টালি। তার মানে হাজব্যান্ড ওয়াইফ যদি ঝগড়া করে তাহলে সন্তানের ক্ষতি হতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে পেনাল কোড এর 300 ধারার কোন ব্যতিক্রমটি প্রযোজ্য হবে, কোনো ব্যতিক্রমের আওতায় পড়বে কিনা এটাকে দেখতে হবে, এবং পড়লে সেটা কততম। এটা প্রথম ব্যতিক্রম। এই যে স্ত্রীকে আঘাত করতে গিয়ে আঘাত, তার মানে স্ত্রীকে কেন মানুষ আঘাত করে? রাগ মাথায় আসলে তো স্ত্রীকে আঘাত করে, তাই না? জি এই কারণে প্রথম ব্যতিক্রমের মধ্যে এটা আছে, ব্যতিক্রমের মধ্যে পড়বে। তার মানে এটা খুন হবে না, নিজের সন্তানকে খুনের জন্য দোষী হবে না, কিন্তু কালপেবল হোমিসাইড হবে। 50, পেনাল কোড এর কত ধারায় বিচারিক কার্যধারায় নিযুক্ত কোনো সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা বা বাধাগ্রস্ত করার শাস্তির বিষয়ে বলা হয়েছে? 228-এ বলা হয়েছে। পুলিশ অ্যারেস্ট করতে গেল, কিন্তু অ্যারেস্ট করতে বাধা সৃষ্টি করলে 228 ধারার অপরাধ হবে।